রাত 12টায় আমি, রাফি, আলাউদ্দিন এবং বাকি লোকগুলো আকাশের একটা আস্তানায় আক্রমণ করতে যাচ্ছি। আকাশ এই আস্তানায় ছোট ছোট বাচ্চাদের তুলে এনে তাদের রাতে পাচার করে, তাই আমরা ওদের উদ্ধার করতে এসেছি। আমরা সবাই আকাশের আস্তানা চারপাশে ঘিরে ফেলেছি। আমি, রাফি এবং আলাউদ্দিন আস্তানার ভিতরে ঢুকে গেলাম। আমি ভিতরে ঢুকে এমন একজনকে দেখব সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমরা ভিতরে ঢুকে দেখি রনি এবং জীবন দুইটা মেয়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। আমাদের দেখে ওই দুইটা মেয়েকে ছেড়ে দিল। ভাই আমার ভুল হয়ে গেছে। আমি আর জীবনে কোনো মেয়ের সাথে খারাপ কাজ করবো না ভাই। এবারের মতো আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই। তোদের মতো কিছু ছেলের কারণে মেয়েরা রাস্তা দিয়ে বের হতে পারে না। তোদের মতো ছেলেদের মেরে ফেলা উচিত। ভাই এবারের মতো ছেড়ে দেন, আমি আর এখানেই থাকবো না, আমি বাইরে কোথাও চলে যাব। তোকে তো আমি ভুলেও ছেড়ে দিব না। তোকে অনেকবার মানা করছি মেয়েদের ডিস্টার্ব না করতে, কিন্তু তুই আমার কথা শুনিস নাই। আজকে তোর এমন অবস্থা করব যাতে তোর মতো বাকিগুলো এমন কাজ করতে 10 বার ভাবে। এই বলে আমার লোকদের বললাম ওকে উলঙ্গ করে চেয়ারে বেঁধে ফেলতে। আমার কথা মতো তারা তাই করলো। আমি বক্স থেকে একটা ব্লেড বের করে নয়নের শরীরে জায়গায় জায়গায় কেটে দিলাম। তারপর লবণ মরিচ লাগিয়ে দিলাম। ছুরিটা বের করে তার ভবিষ্যৎ কেটে দিলাম। আপনারা বুঝে নিয়েন। নয়ন চিৎকার করে কান্না করতে লাগলো, কিন্তু তার কান্না কেউ শুনতে পাবে না, কারণ তার মুখে কাপড় ঢুকিয়ে রেখেছি। এবার আমি নয়নকে বললাম, এবার তোকে ছেড়ে দিলাম। ভবিষ্যতে আর কোনো মেয়ের সাথে খারাপ কিছু করতে পারবি না। যদি আমার কোনো ক্ষতি করতে আসিস তখন তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব, কথাটা মনে রাখিস। তারপর আমার লোকদেরকে বললাম নয়নকে রাস্তার পাশে ফেলে দিয়ে আসতে। নয়ন জ্ঞান হারিয়ে ফেলছে। তার শরীরের একটা কাগজের উপর লিখে দিছি মেয়েদের সাথে খারাপ কাজ করার কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। আমার লোক নয়নকে নিয়ে গোডাউন থেকে বেরিয়ে গেছে। আমার লোক বলতে আমরা 4 বন্ধু, রাফি, রনি, জীবন এবং আলাউদ্দিন। আমার ডান হাত বাম হাত হচ্ছে আলাউদ্দিন এবং রাফি। আর আমি কে সেটা গল্পের সাথে থাকেন সবকিছু জানতে পারবেন। চলুন বাসায় যেতে যেতে পরিচয়টা দিয়ে দেই। আমি রাসেল, এবার অনার্স প্রথম বর্ষে উঠছি। 2 দিন পর থেকে কলেজে যাব। আলাউদ্দিন আর রাফি তারা আমার সাথেই পড়ে। আমার আব্বুকে তা গল্পের সাথে থাকেন সবকিছু জানতে পারবেন। এখন এসব অজানা থাকুক। পরিবারে আব্বু, আম্মু, আমি এবং একটা ছোট বোন আছে, তার নাম রাইসা। রাইসা এবার ইন্টার প্রথম বর্ষে ভর্তি হয়েছে। আর কিছু জানা লাগবে না, আস্তে আস্তে সব জানতে পারবেন। আমার গল্প নিয়মিত পড়তে চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ইনবক্সে মেসেজ দিবেন, তা না হলে ঝুলে থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাইকটা রেখে আমি বাসার ভিতরে ঢুকে গেলাম। কলিং বেল চাপ দেওয়ার পর রাইসা এসে দরজা খুলে দিল। ভাইয়া আমার ফুচকা কোথায়? এই নাও। তুই আমার লক্ষ্মী ভাইয়া। আমি রাইসাকে ফুচকা দিয়ে ভিতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। আসলে বাসায় আসার সময় রাইসার জন্য ফুচকা নিয়ে আসলাম। বোনটা আমার ফুচকা খেতে অনেক পছন্দ করে। ফ্রেশ হয়ে রাতে খাবার খাওয়ার জন্য নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আম্মু আর রাইসা টেবিলে বসে আছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। সারাদিন কোথায় ঘুরে বেড়াস? তোকে তো বাসায় ঠিক মতো দেখা যায় না। আম্মু এখন তো কলেজ নেই, তাই বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দেই। 2 দিন পর তো কলেজ খোলা, তারপর তো আর বেশি আড্ডা দিতে পারবো না। ঠিক আছে, এখন খাবার খা। আমি আর কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। আব্বু মনে হয় বাহিরে কাজে আছে, তাই আব্বুকে দেখলাম না। আজ 5 দিন পর কলেজে যাচ্ছি। কলেজ খোলা হয়েছে 3 দিন হয়ে গেছে, কিন্তু আমি এই 3 দিন কলেজে যাই নাই। এখানে একটা কারণ আছে, সবকিছু পরে জানতে পারবেন। পুরনো একটা জামা, একটা প্যান্ট এবং জুতা পরে নিচে আসলাম। তখন আম্মু আব্বু আমাকে দেখে বলল, তুই কি আমার মান সম্মান কিছুই রাখবে না? আব্বু একথা বললে কেন? আমি একথা কেন বলছি তুই ভালো করে বুঝতে পারছিস। আব্বু, আমি তোমার এসব ধন দৌলত টাকা পয়সা নিয়ে চলতে চাই না। আমি সাধারণ মানুষের মতো চলতে চাই। তুই জানিস বাইরের মানুষ কানাকানি করে, আমার এত কিছু থাকতে তুই এভাবে চলাফেরা করিস কেন? আমার বাহিরের মানুষের কথায় কিছু আসে যায় না। তুই কি আমার কথা একবারের জন্য চিন্তা করবি না? আব্বু, সময় হলে আমি তোমার কথা মতো চলবো। এখন এসব বিষয় নিয়ে আলোচনা করো না। তুই যা করার কর, আমি তোকে কিছুই বলবো না। তারপর আমি আর কোনো কথা না বলে নাস্তা করে বাসার বাহিরে এসে একটা রিক্সা নিয়ে কলেজে চলে গেলাম। গেট দিয়ে ঢুকে ভিতরে গিয়ে সবগুলো হারামিকে খুঁজতে লাগলাম।
দেখি সব হারামি কলেজ মাঠের এক কোণায় বসে আড্ডা দিচ্ছে। আমি তাদের মাঝখানে গিয়ে বসে পড়লাম। কিরে, তোরা সবাই কেমন আছিস? আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস? আমি আছি বিন্দাস। তো সবাই একসাথে বসে কি কথা বলছিস? আর বলিস না, আজকে কলেজে একটা নতুন মেয়ে ভর্তি হয়েছে দেখলাম। দেখতে একদম মাশাল্লাহ। তুই যদি একবার দেখিস তাহলে তার প্রেমে পড়ে যাবি। তাই নাকি? তাহলে তো মেয়েটাকে দেখতে হয়। ঠিক আছে, তোকে কলেজ ছুটি হওয়ার পর দেখাবো। তবে মেয়েটার সাথে সব সময় সেনাবাহিনী থাকে। তুই বাইরে দেখিস নাই একটা সেনাবাহিনীর গাড়ি? আমি খেয়াল করি নাই। আমার মনে হয় মেয়েটার বাবা সেনাবাহিনীর কোনো বড় পদে আছে, তা না হলে তার সাথে সেনাবাহিনী থাকবে কেন? রাসেল, রাফি ঠিক কথা বলেছে। মনে হয় মেয়েটার নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সাথে পাঠিয়েছে, যাতে কোনো ছেলে তাকে ডিস্টার্ব করতে না পারে। আগে মেয়েটাকে একবার দেখি, যদি পছন্দ হয় তার সাথে প্রেম করে তোদের সবাইকে দেখাবো। আমার মনে হয় না তুই পারবি। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে অনেক দেমাগ মেয়েটার, কারো সাথেই কথা বলে না। আচ্ছা, এসব বিষয় নিয়ে পরে ভাবা যাবে। এখন ওদিকের খবর বল। ধরবে কাকে? যারা মেরেছে তারা সবাই তো এখন কলেজের মাঠে এক কোণে বসে আড্ডা দিচ্ছে। আলাউদ্দিনের কথা শুনে সবার মুখে হাসির ঢোল পড়ে গেল। এবার আপনাদের বলি, কারণ আমি যে 3 দিন কলেজে আসি নাই, কারণ এই 3 দিনে নয়নের লোক আমাদেরকে মারতে এসেছে। তারপর নয়নের সবগুলো লোককে মেরে নদীতে ভাসিয়ে দিছি। পরে চিন্তা করলাম নয়নকে বাঁচিয়ে রাখবো না, তাকেও শেষ করে দিব। তারপর আর কি, নয়নকে হাসপাতালে ছদ্মবেশে ঢুকে মেরে দিলাম। এই ছিল 3 দিনের কাজ। আর আমি কে এটা একমাত্র রাফি আর আলাউদ্দিন জানে, আর বাকিরা কেউ জানে না। তারপর সবাই ক্লাসে চলে গেলাম। ক্লাসের ভিতরে বসে সবাই কথা বলছি। হঠাৎ স্যার ক্লাসে ঢুকলো, সাথে একটা মেয়ে। মেয়েটার দিকে তাকিয়ে আমি তো জ্ঞান হারিয়ে ফেলবো। এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি, দেখতে একদম মাশাআল্লাহ। হঠাৎ রাফি বলল, এভাবে তাকিয়ে কি দেখছিস? এটাই সেই মেয়ে, তোকে যার কথা বলেছি। মাম্মা, আমি তো প্রেমে পড়ে গেলাম। প্রেমে পড়লে কি হবে? ওই মেয়ে তো তোর সাথে প্রেম করবে না। কেন মামা? তুই একবার তো নিজেকে তাকিয়ে দেখেছিস? এই পোশাকে কোনো মেয়ে তোর সাথে প্রেম করবে না। যদি সত্যিকারের কেউ ভালোবাসে, তাহলে সে কখনো পোশাক এবং টাকা পয়সার দিকে তাকাবে না। সে চাইবে সুন্দর একটা মন। এই যুগে এরকম মেয়ে পাওয়া যায় না, সবাই টাকা পয়সার দিকে ছুটে। ওকে ঠিক আছে, আমি এই মেয়ের সাথে প্রেম করে দেখাবো। হঠাৎ স্যার বলে উঠল, তোমরা সবাই কেমন আছো? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন স্যার? আমিও ভালো আছি। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে, এই হচ্ছে জান্নাতুল ফেরদৌস মিতু। আজ থেকে তোমাদের সাথে পড়বে। এতদিন বাইরে ছিল, আর ওর বাবা একজন মেজর। সবাই তার সাথে বন্ধুর মতো আচরণ করবে। হঠাৎ রাফি দাঁড়িয়ে স্যারকে বলল, স্যার, একটা কথা বলি, রাগ করবেন না। একজন মেজরের মেয়ে হয়ে আমাদের সাথে কি বন্ধুত্ব করবে? তোমাদের সাথে না করলেও চলবে, ও শুধু মেয়েদের সাথে বন্ধুত্ব করবে। স্যার, মেয়েরা কি ছেলেদের সাথে বন্ধুত্ব করতে পারে না? হঠাৎ জান্নাত বলে উঠল, আমি ছেলেদের সাথে বন্ধুত্ব করি না, আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করতে পছন্দ করি। কেন, ছেলেদের সাথে বন্ধুত্ব করলে সমস্যা কোথায়? ওই, ও বলছে না ছেলেদের সাথে বন্ধুত্ব করবে না, তারপরও এত কথা জিজ্ঞেস করছিস কেন? বস। আর জান্নাত মামুনি, তুমি গিয়ে সিটে বসো। রাফি আর কোনো কথা না বলে বসে গেল। জান্নাত একটা মেয়ের সাথে সামনের সিটে বসলো। জান্নাত দেখতে যেমন, তার নামটাও অনেক সুন্দর, কিন্তু দেখতে বোঝা যাচ্ছে অনেক দেমাগ। আমি এতক্ষণ জান্নাতের দিকে তাকিয়েছিলাম। তারপর সব ক্লাস শেষ করে জান্নাতের পিছন দিয়ে বেরিয়ে আসলাম। আমি জান্নাতকে ডাক দিলাম, এই যে মিস জান্নাত, আপনার সাথে কিছু কথা আছে। তো বলুন, কি কথা বলবেন? তোমার এত দেমাগ কেন? ছেলেদের সাথে রেখে কথা বলেন কেন? সেটা কি তোকে বলতে হবে? বারে, একসাথে পড়ি, তাই জিজ্ঞেস করতেই পারি। তোর সাহস কি করে হয় আমার সাথে কথা বলার? নিজের দিকে একবার তাকিয়ে দেখ, দেখতে তো ফকিন্নির মতো লাগে। যা ভাগ আমার সামনে থেকে, তুই আর কখনো আমার সামনে আসবি না। ফকিন্নি হয়েছি তো কি হয়েছে? আমরা কি মানুষ না? আমি তোদের মতো গরিবদের দেখতে পারি না, তোদের গা থেকে গন্ধ বের হয়। তোদের মতো ছেলেদের কেন যে এত বড় কলেজে ভর্তি করায় আমার মাথায় আসে না। কেন, গরিবরা কি বড় কলেজে পড়তে পারে না? না, পারে না। আর সবচেয়ে বড় কথা হলো, তুই এত বড় কলেজে কিভাবে পড়িস? তুই টাকা কোথায় পাস? আমি একটা হোটেলে কাজ করি, সেই টাকায় আমার খরচ চালাই। আর কলেজের প্রিন্সিপাল স্যার আমার থেকে একটা টাকাও নেয় না। তোর উপর দয়া করে প্রিন্সিপাল স্যার এই কলেজের একটা টাকাও নেয় না। প্রিন্সিপাল স্যার দয়ার সাগর, কিন্তু আমি তোরে দেখতে পারি না।
আরে ওসব কথা বাদ দাও, আমরা কি বন্ধু হতে পারি? হাত বাড়িয়ে বললাম। ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। আমার বন্ধুরা এটা দেখে এগিয়ে আসতেই আমি হাতের ইশারায় না করলাম। তারপর জান্নাত বলতে লাগলো, তোকে বলছি না আমি তোদের মতো ছেলেকে দেখতে পারি না, আবার তুই আমার সাথে বন্ধুত্ব করতে আসছিস? তুই এক্ষুনি আমার সামনে থেকে দূর হয়ে যা। হঠাৎ জান্নাতের সাথে সেনাবাহিনী আমাদের সামনে আসলো। একজন সেনাবাহিনী বলল, ম্যাডাম কি হয়েছে? আপনি রেগে আছেন কেন? এই ছেলে আপনি কিছু করছে? আমারও গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, ওকে জন্মের শিক্ষা দিয়ে দাও। ঠিক আছে ম্যাডাম, আপনি গাড়িতে গিয়ে বসুন, আমরা ওকে দেখছি। জান্নাত দাঁড়িয়ে না থেকে গাড়ির ভিতরে চলে গেল। সেনাবাহিনী আমার হাত ধরে একটু সাইডে নিয়ে আসলো। তারপর সেনাবাহিনী যেটা বলল, আমি তো পুরো অবাক হয়ে গেলাম। উনি কি সেনাবাহিনী নাকি অন্য কিছু? তখন সেনাবাহিনী বলল, তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি অনেক গরিব ঘরের ছেলে। আমার বিশ্বাস আছে তুমি ম্যাডামের সাথে কিছুই করিনি। আমি জানি ম্যাডাম অনেক জেদি, সে ছেলেদের গরিবদের দেখতে পারে না। এবার আমাকে বলো তোমার সাথে কি হয়েছে? আসলে আমি আপনার ম্যাডামের সাথে বন্ধুত্ব করতে আসলাম। তারপর আমাকে নানান কথা বলে গালে 2টা থাপ্পড় মেরে দিল। ম্যাডাম আগে এমন ছিল না। স্যার আমাদের সব খুলে বলেছে। একটা ছেলের কারণে আজ ম্যাডাম সব ছেলে এবং গরিবদের সাথে খারাপ ব্যবহার করে। কেন? সে ছেলে কি করেছে ওর সাথে? আমি স্যারের কাছে জানতে পারলাম ম্যাডাম একটা ছেলের সাথে ফেসবুকে প্রেম করত, কিন্তু কেউ কখনো কাউকে দেখে নাই। না দেখে দুজনে দুজনকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু হঠাৎ 2 বছর আগে ছেলেটা অফলাইনে চলে যায়। আজ 2 বছর হয়ে গেছে। এরপর থেকে ম্যাডাম ছেলের সাথে এমন করে। সব ছেলেরা তো এরকম না। সেটা আমি আর তুমি জানি, কিন্তু ম্যাডামের কাছে সব ছেলেরা খারাপ, আমাদের কিন্তু অনেক ভালো। তাই একমাত্র মেয়ের জন্য সব কিছু করতে পারে। বাসার সবার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু বাইরে আসলে এমন করে। ও, তোমাকে একটা কথা বলি, ওর সাথে বেশি কিছু করতে যেও না। আজকে তো থাপ্পড় মেরেছে, বেশি জিত উঠলে পা থেকে জুতো খুলে মারতে পারেন। তাই বলছি ওর থেকে দূরে দূরে থেকো। বাই। সেনাবাহিনী কথা বলে আমার সামনে থেকে চলে গেল। সেনাবাহিনী ভাইটির কথা শুনে বুঝতে পারলাম ভাইটা অনেক ভালো, কিন্তু আমি ভাবছি জান্নাতের কথা। একটা ছেলের কারণে সে সব ছেলের সাথে খারাপ ব্যবহার করবে। হঠাৎ পিছন থেকে রাফি আর আলাউদ্দিন আমার ঘাড়ে হাত দিল। তখন রাফি বলল, কিরে তুই জান্নাতকে এভাবে ছেড়ে দিলি কেন? তুই শুধু হাতের ইশারা করার কারণে কিছু করি নাই। তা না হলে ওর মতো মেয়েকে এমন শিক্ষা দিতাম আজকে সারা জনম মনে রাখতো। এখন ওর সাথে ঝামেলা করতে চাই না। আমি ওকে ভালোবেসে দেখাবো। ওকে কিছু করি নাই, কারণ তাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তাই বলে ওর অত্যাচার সহ্য করে যাবি? ও তোকে এই পোশাকে কখনো ভালোবাসবে না, কিন্তু ও তো জানে না তোর আসল পরিচয় কি। যার নাম শুনে পুরো বাংলাদেশের সবাই আতঙ্কে থাকে, কিন্তু আফসোস কেউ এখনো তাকে দেখে নাই। ওর মেজর বাপ আমাদের একটা আঙ্গুল বাঁকা করতে পারবে না। আমাদের আসল পরিচয় পেলে মানুষ জায়গায় দাঁড়িয়ে প্রসাব করে দিবে। আচ্ছা, এসব কথা বাদ দাও, চলো বাসায় যাই। আর কোনো কথা না বলে যে যার বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর রাইসা দরজা খুলে দিল। তখন আমি বললাম, কিরে তুই কোন সময় তোর বান্ধবীর বাসা থেকে আসলি? সকালে চলে এসেছি, মাকে তার সাথে শ্বশুর বাড়ি যেতে বলেছে, কিন্তু আমি যাইনি। বাসায় আম্মু একা একা থাকে, তাই চলে আসলাম। খুব ভালো করেছিস। কালকে থেকে কি কলেজে যাবি? যাব, তুই ভিতরে আয়। আমি ভিতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে দুপুরে আম্মু, রাইসা আর আমি খাবার খেয়ে নিলাম। নিজের রুমে এসে একটা ঘুম দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিচে গেলাম। আমি একটা চেয়ার টেনে বসলাম। তখন আব্বু বলল, রাসেল তোর সাথে করে রাইসাকে কলেজে নিয়ে যাস। বাসায় তো অনেক গাড়ি আছে, ও গাড়ি নিয়ে তো কলেজে যেতে পারে। আমি তো রিক্সা করে কলেজে যাব। সমস্যা নেই ভাইয়া, আমি তোর সাথে রিক্সা করে কলেজে যাব। রাইসা তোর মাথা ঠিক আছে? তুই দেখি রাসেলের মতো কথা বলছিস। আব্বু আয়। রাইসাকে আব্বু কিছু বলতে না দিয়ে বলল, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই গাড়ি নিয়ে কলেজে যাবি, তোর সাথে সিকিউরিটি গার্ড যাবে। আমি শুধু রাসেলের কাছে শুনতে চেয়েছি ও কি বলে। রাইসা আব্বু ঠিকই বলেছে, তুই গাড়ি নিয়ে কলেজে যা। এই বলে আমি নাস্তা করে বাসার বাইরে এসে একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসলাম। আমার পিছন দিয়ে রাইসা গাড়ি থেকে নামলো। ভাইয়া আমাকে একটু প্রথম বর্ষের ক্লাস রুমটা দেখিয়ে দে। আচ্ছা দিব, এখন আমার সাথে চলো। রাফি আর আলাউদ্দিনের সাথে কথা বলে আসি। তারপর রাইসাকে নিয়ে রাফি এবং আলাউদ্দিনের সামনে গেলাম। আমার সাথে রাইসাকে দেখে রাফি বলল, আরে রাইসা, কেমন আছিস? বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর বাসার সবাই ভালো আছে। তুমি কেমন আছো ভাইয়া?
আমিও ভালো আছি। তা এই কয়দিন কলেজে আসলি না কেন? আমি আমার এক বান্ধবীর বিয়েতে গেছি, তাই আসতে পারি নাই। তা আলাউদ্দিন ভাইয়া, তুমি কেমন আছো? আমি আছি পুরো বিন্দাস। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তার রিয়া ভাবির সাথে কেমন প্রেম চলছে? আলাউদ্দিন কথা শুনে আমার দিকে তাকালো। আমি অন্যদিকে তাকিয়ে গেলাম। আলাউদ্দিন বলল, তোমাকে এ কথা কে বলেছে? আরে আমি তোমাদের খবর রাখি, প্রতিদিন ভাইয়ার কাছ থেকে খবর নিই। এখন বলো, রিয়া ভাবির সাথে কেমন প্রেম চলছে? অনেক ভালো। এখন অলরেডি বিয়ের কথাবার্তা চলছে ওর আর আমাদের বাসায়। তাহলে তো ভালোই, একটা বিয়ের দাওয়াত পাবো। আচ্ছা ঠিক আছে, তোরা ক্লাসে যা, আমি রাইসাকে তার ক্লাসরুমটা দেখিয়ে দিয়ে আসি। এই বলে রাইসাকে নিয়ে তার ক্লাসরুমটা দেখিয়ে দিলাম। এতক্ষণ তো আমি লক্ষ্য করি নাই কলেজের সব ছাত্রছাত্রী আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। কারণটা তো বুঝতে পারলাম না। হঠাৎ রনি আমার সামনে এসে বলল, কিরে, তোর সাথে ওই মেয়েটা কে ছিল? মেয়েটাকে দেখলাম সিকিউরিটি গার্ড নিয়ে কলেজে এসেছে, তারপর গাড়ি থেকে নেমে তোর সাথে রাফি আর আলাউদ্দিনের কাছে গেল। আমি কিছু বলবো না, তুই আলাউদ্দিনের রাফির কাছ থেকে জেনে নিস। এখন ক্লাসে চল। রনি আর কোনো কথা না বলে আমার সাথে ক্লাসে যেতে লাগলো। দুজনে ক্লাসের ভিতরে ঢুকে পিছনের সিটে বসলাম। তখন রনি রাফিকে জিজ্ঞেস করলো, আচ্ছা রাফি, তোদের সাথে যে মেয়েটা কথা বলছিল ওই মেয়েটা কে? রাফি তখন আমার দিকে তাকালো। আমি তাকে হাতের ইশারা দিয়ে বললাম আমার পরিচয় না দিতে। তখন রাফি রনিকে বলল, আরে ও আমার মামাতো বোন। একদিন রাসেলের ছবি আমার মোবাইলে দেখেছে, তাই কলেজে আসার পর রাসেলকে দেখে কথা বলতে বলতে আমাদের কাছে গেল। তুই তো কখনো ওর কথা আমাকে বলিস নাই। আসলে ও এতদিন বাইরে ছিল, তাই তেমন ওর সাথে কথাবার্তা হতো না। তারপর রনি আর কিছু বলল না। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলো, কিন্তু আজকে জান্নাতকে দেখছি না কেন। হঠাৎ দেখি জান্নাত দরজার সামনে দাঁড়িয়ে বলল, মে আই কাম ইন স্যার? আরে জান্নাত মামুনি যে, আসো ভিতরে আসো। আজকে আসতে তোর লেট হলো কেন? স্যার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কোনো সমস্যা নেই, যাও সিটে গিয়ে বসো। জান্নাত আর কোনো কথা না বলে সামনের সিটে গিয়ে বসে পড়ল। আর আমি এখান দিয়ে স্যারের 14 গোষ্ঠী উদ্ধার করছি। শালা টাকলা, আমরা কেউ কলেজে আসলে অনেক কথা শুনিয়ে দিত, আর এখন মেজরের মেয়েকে কিছুই বলল না। তো যাই হোক, সবগুলো ক্লাস শেষ করে বাহিরে চলে আসলাম। কিছুক্ষণ পর দেখি জান্নাত তার কিছু মেয়ে বান্ধবীর সাথে বেরিয়ে আসতেছে। আমি তাদের সামনে গিয়ে বললাম, হাই মিস জান্নাত, কেমন আছো? তুই আবার আমার সামনে আসছিস? তোকে না গতকাল উচিত শিক্ষা দিয়েছে, তারপরেও তুই কোন সাহস আমার সামনে আসলি? আরে গতকাল তো তোমার সেনাবাহিনী আমাকে ছেড়ে দিছে, আমার কিছুই করেনি, শুধু আমাকে বুঝিয়ে বলছে তোমাকে যেন ডিস্টার্ব না করি। তাহলে আজকে আমার সামনে আসলি কেন? আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তুই নিজের দিকে দেখেছিস? তুই কি করে ভাবলি আমি তোর মতো খ্যাত এবং গরিব ছেলের সাথে বন্ধুত্ব করব? কেন, আমাদের সাথে কি বন্ধুত্ব করা যায় না? আমরা কি মানুষ না? কিন্তু আমি তোদের মতো ছেলেদের দেখতে পারি না। আর কখনো তুই আমার সামনে আসবি না, আর যদি আসিস তাহলে তোর অবস্থা খারাপ করে ছাড়বো, কথাটা মনে রাখিস। আমি সবসময় তোমার সামনে আসব, দেখি তুমি আমার কি করতে পারো। আমি তোমার সাথে বন্ধুত্ব করবই। আমি তোর সাথে কখনো বন্ধুত্ব করব না। এই, তোরা চল। এই বলে জান্নাত তার বান্ধবীদের নিয়ে চলে গেল। হঠাৎ রাইসা আর আমার সব হারামি বন্ধুরা আমার সামনে আসলো। তখন রাইসা বলল, আচ্ছা ভাইয়া, মেয়েটা তোর সাথে এমন ভাবে কথা বললো কেন? আরে রাইসা, তোর ভাইয়া ওই মেয়ের প্রেমে পড়েছে, কিন্তু মেয়েটা তোর ভাইয়াকে পাত্তা দিচ্ছে না। তুই জানিস গতকাল তোর ভাইকে ওই মেয়ে থাপ্পড় মেরেছে? হইছে কাম। রাইসা কথা শুনে বলতে লাগলো, ওই মেয়ের এত বড় সাহস আমার ভাইয়ের গায়ে হাত তোলে? ওই মেয়ে জানে ভাইয়ের আসল পরিচয়? আরে রাইসা, এসব কথা বাদ দাও। আমি ওকে ভালোবাসি, তাই ওর অত্যাচার সহ্য করি। তাই বলে তুই কিছুই করবি না? মেয়েটার কথা শুনে বুঝতে পারলাম ওর অনেক দেমাগ। সমস্যা নেই, আমার ভালোবাসা দিয়ে সব দেমাগ দূর করে দিব। এখন তুই বাসায় চলে যা। রাইসা আর কোনো কথা না বলে গাড়ি নিয়ে বাসায় চলে গেল। রাইসা চলে যাওয়ার পর রাফি আর আলাউদ্দিনকে ইচ্ছে মতো মাইর দিতে লাগলাম। তখন রাফি বলল, আরে ভাই থাম, আর মারিস না। শালা, তোরা রাইসাকে কথা বললি কেন? এখন যদি রাইসা বাসায় আব্বু আম্মুর কাছে বলে দেয় তখন কি হবে? সমস্যা নেই, তুই রাইসাকে বলতে মানা করিস, তাহলে রাইসা আর বলবে না। যদি আমি বাসায় যাওয়ার পর শুনি রাইসা সব বলে দিছে, তাহলে তোদের অবস্থা খারাপ করে ছাড়বো। এই বলে দ্রুত একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু, রাইসা কোথায়? ও তো কলেজ থেকে এসে তার রুমে গেছে। কেন বলো তো?
না, এমনি জিজ্ঞেস করলাম। ঠিক আছে, আমি রুমে গেলাম বলে নিজের রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে রাইসার রুমে গেলাম। রাইসার রুমে গিয়ে দেখি বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতে আছে। আমাকে দেখে উঠে বসলো। তখন রাইসা বলল, কিরে তুই আবার আসলি যে, কিছু বলবি? রাইসা, তুই কলেজের ব্যাপারটা কাউকে কিছু বলিস না। তুই তো আব্বুকে চিনিস। আরে আমি কাউকে কিছু বলবো না ভাইয়া, মেয়েটা কিন্তু অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। ওই মেয়ে কি এখন থেকে ভাবি বলবি? ইস, এখনো তার সাথে প্রেম করতে পারে নাই, এখন বলছে ভাবি বলতে। তুই দেখিস ওর সাথে আমি প্রেম করে তোকে দেখাবো। তাই নাকি? তুই যে জামা কাপড় পরে কলেজে যাস, ওই পোশাকে কোনো মেয়ে তোকে ভালোবাসবে না। ঠিক আছে, আমিও দেখবো জান্নাত আমাকে ভালো না বেশে কোথায় যায়। এখন চল খাবার খেতে। আমিও দেখবো। ঠিক আছে চল। আমি আর রাইসা রুম থেকে বেরিয়ে খাবার খেতে চলে আসলাম। খাবার খেয়ে রুমে চলে আসলাম। তারপর বিছানায় শুয়ে একটা ঘুম দিলাম। রাতে আমার কম ঘুম হয়। এখানে একটা রহস্য আছে, গল্পের সাথে থাকুন, সব কিছু জানতে পারবেন। দেখতে দেখতে আজ 1 মাস চলে গেছে। এই 1 মাসে জান্নাতের সামনে প্রতিদিন গেছি, বিনিময়ে তার কাছ থেকে থাপ্পড় উপহার পেলাম। কিন্তু আমিও নাছাড়ার বান্দা, আমি ওর সাথে প্রেম করবই। আজকে কলেজে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, হঠাৎ জান্নাত আমার সামনে এসে এমন কিছু বলবে আমি তো কল্পনাও করতে পারিনি। রাসেল, আমার তোমার সাথে কিছু কথা আছে, যদি একটু শুনতে। আমি তো জান্নাতের মুখে তুমি ডাক শুনে অবাক হয়ে গেলাম। যেই মেয়ে আমাকে সবসময় অপমান এবং থাপ্পড় মারতো, সেই মেয়ে আজকে আমাকে তুমি করে বলছে। আমি জান্নাতকে বললাম, বলো কি কথা বলবে। এখানে না, একটু সাইডে আসো। আমি রাফি আর আলাউদ্দিনকে বলে জান্নাতের সাথে একটু দূরে গেলাম। তখন জান্নাত বলল, রাসেল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু কেউ কাউকে দেখি নাই, কারণ আমি ওর সাথে ফেসবুকে কথা বলছি। তাই তোমাকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। তুমি হয়তো ভাবছো যে মেয়ে গরিব এবং তোমাকে দেখতে পারতাম না, সেই মানুষটা হঠাৎ এত পরিবর্তন হলো কেমন করে। আসলে আমি আগে এমন ছিলাম না, শুধু ওই ছেলেটার জন্য আমি সব ছেলেকে দেখতে পারি না। শোনো জান্নাত, তুমি একটা ছেলের জন্য সবাইকে খারাপ বলতে পারো না। সে ছেলে হয়তো তোমার থেকে প্রেমের অভিনয় এবং টাইম পাস করেছে, তাই কিছুদিন মায়া লাগিয়ে তোমার থেকে সরে গেছে। একটা কথা মনে রাখবে, সব ছেলেরা এক না, মানুষের ভিতরে ভালো খারাপ আছে। তাই বলছি, সবার সাথে ভালো ব্যবহার করো। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার গায়ে অনেকবার হাত তুলেছি। সমস্যা নেই, আমি তোমাকে মাফ করে দিছি। তাহলে আজ থেকে আমরা বন্ধু হয়ে থাকবো। কখনো আমাকে ভালোবাসার কথা বলতে পারবে না, আমি সব সময় তোমার সাথে বন্ধু হয়ে থাকতে চাই। হঠাৎ এই গরিব এবং খ্যাতের সাথে বন্ধুত্ব করতে কেন আসলে? আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, তোমাকে যত আঘাত করেছি তুমি সেই আঘাত আমাকে দিতে পারো, আমি তোমাকে কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তুমি আর আমি বন্ধু। আজকে থেকে তুমি হবে না, হয়তো তুই, আর নয়তো নাম ধরে বলবি। ওকে ঠিক আছে, এখন চলো রাফি আর আলাউদ্দিনের সাথে বন্ধুত্ব করবি। আমি শুধু তোর সাথে বন্ধুত্ব করব, অন্য কারোর সাথে করব না। আরে ওরা দুজন তো আমার বেস্ট ফ্রেন্ড। তো কি হয়েছে, তুই তোর বন্ধুদের সাথে আগের মতো কথা বলবি, তারপর আমার সাথে বলবি। আমি তোকে ছাড়া অন্য কোনো ছেলের সাথে বন্ধুত্ব করব না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন ক্লাসে যা, আমি ওদের সাথে আসছি। ঠিক আছে। জান্নাত আর কোনো কথা না বলে ক্লাসে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে বন্ধুদের কাছে যেতে লাগলাম। আপনারা হয়তো ভাবছেন আমি ওকে ভালো না বেশে বন্ধুত্ব কেন করলাম। আসলে আগে তার সাথে বন্ধুত্ব করে আমার প্রতি দুর্বল এবং ওই ছেলের চিন্তা জান্নাতের মাথা থেকে সরিয়ে তারপর জান্নাতকে ভালোবাসার কথা বলবো। আমি জানি জান্নাত এখনো ওই ছেলেটাকে ভালোবাসে। বন্ধুদের কাছে যাওয়ার পর রাফি বলল, কিরে মেজরের মেয়ে তোর সাথে কি কথা বললো? তোকে দেখে বোঝা যাচ্ছে ভালো কিছু বলেছে। আসলে জান্নাত এতদিনে আমার সাথে যে অন্যায় করেছে তার জন্য ক্ষমা চেয়েছে আর আমার সাথে বন্ধুত্ব করেছে। তাহলে তো ভালোই, এখন তাকে তোর প্রতি দুর্বল করে একদিন ভালোবাসার কথা বলে দিবি। ঠিক আছে, এখন ক্লাসে চল। তারপর তিনজনে মিলে ক্লাসে গেলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলো। সবগুলো ক্লাস শেষ করে বাহিরে আসলাম। রাফি আর আলাউদ্দিন আমাকে বলে তারা বাসায় চলে গেল। আমি গেটের সামনে রিকশার জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ জান্নাতের গাড়ি এবং সাথে সেনাবাহিনীর গাড়ি আমার সামনে থামালো। তখন জান্নাত গাড়ির ভিতর থেকে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল তোকে বাসায় নামিয়ে দেই। সমস্যা নেই, তুই যা, আমি রিকশা করে চলে যাব। এই, তোকে বলছি না গাড়িতে উঠতে, তা না হলে সেনাবাহিনীকে বলে জোর করে গাড়িতে উঠাবো। আমি আর কোনো কথা না বলে জান্নাতের গাড়িতে উঠলাম। দুজনে পিছনে বসে আছি।
কথা বলতে বলতে বাসা থেকে কিছুটা দূরে গাড়ি থামাতে বললাম। গাড়ি থামানোর পরে আমি গাড়ি থেকে নামলাম। তখন জান্নাত বলল, কিরে তুই এখানে নামলি কেন? আশেপাশে তো কোনো বাসা দেখছি না। আসলে আমার বাসা এই গলির মাথায়, তোর গাড়ি ভিতরে ঢুকবে না, তাই এখানে নেমে গেলাম। ও ঠিক আছে, তাহলে বাসায় যা, কালকে কলেজে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। জান্নাত চলে গেল, আমি হেঁটে বাসায় চলে গেলাম। বাসার ভিতরে ঢুকে কলিং বেল চাপ দেওয়ার পর রাইসা এসে দরজা খুলে দিল। কিরে তুই আজকে কলেজে গেলি না কেন? আজকে সকালে মাথা ব্যথা করছিল, তাই যাইনি, কাল যাব। আরো কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা না করে কলেজে চলে গেলাম। রাইসা খাচ্ছুর নিয়ে আমাকে আজকে ডেকে তোলে নাই। কলেজে এসে দেখি সব হারামি কলেজ মাঠের এক কোণায় বসে আড্ডা দিচ্ছে। তাদের সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। আজকে জান্নাত কলেজে আসে নাই, তার নাম্বার নিতে ভুলে গেছি, তা না হলে ফোন দিয়ে জিজ্ঞেস করতাম। তারপর সব ক্লাস শেষ করে বাহিরে চলে আসলাম। রাফি আর আলাউদ্দিনকে বিদায় দিয়ে আজকে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। হঠাৎ দেখি একটা ছেলে একজন বাবার বয়সী লোককে মারতে মারতে নিয়ে যাচ্ছে। তখন আমি ওই লোকটার সামনে গিয়ে বললাম, কি ব্যাপার ভাই, আপনি ওনাকে এভাবে মারতে মারতে কোথায় নিয়ে যাচ্ছেন? সেটা কি তোকে জিজ্ঞেস করবো? তোর রাস্তা তুই মাফ। হঠাৎ বুড়ো লোকটা বলল, বাবা আমাকে বাঁচাও, আমার মেয়েকে ওর সাথে এক রাত কাটাতে না দেওয়ায় আমাকে মারতে মারতে থানায় নিয়ে যাচ্ছে। বুড়ো লোকটার কথা শুনে মাথা পুরো গরম হয়ে গেল। আমি ঠাস করে ওই লোকটার নাক বরাবর একটা ঘুষি মারলাম। লোকটার নাক দিয়ে রক্ত বের হয়ে গেছে। লোকটা তার রক্ত দেখে আমাকে মারতে আসলে আবার মিডল স্ট্যাম্প বরাবর একটা লাথি মারলাম। লোকটা জায়গায় বসে গেল। এবার আমি ওই লোকটাকে বললাম, তুই যদি আর কখনো এই চাচার এবং অন্য মেয়েকে এসব প্রস্তাব দিস তাহলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে, কথাটা মনে রাখিস। এই বলে চাচাকে নিয়ে ওখান থেকে চলে আসলাম। আশেপাশে সবাই এতক্ষণ তাকিয়ে তাকিয়ে সব দেখছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে নাই। চাচা আমাকে বলল, বাবা তুমি কে সেটা আমি জানি না, কিন্তু তুমি আজকে আমার অনেক বড় উপকার করলে। চাচা এটা আমার কর্তব্য ছিল। আপনি কি কাজ করেন? আমি একটা ছোটখাটো দোকানে পান সিগারেট বিক্রি করি। আমার বউ নাই, একটা মেয়ে আছে। মেয়েটার যখন 5 বছর তখন তার মা মারা যায়। মেয়েটার সুখের কথা চিন্তা করে আর বিয়ে করিনি। আচ্ছা চাচা, আমি যদি আপনাকে কিছু টাকা দেই, আপনি সেই টাকা দিয়ে দোকানটা আরো বড় করতে পারবেন। তোমাকে দেখে তো তেমন ছেলে মনে হয় না, তোমাকে দেখে মনে হয় আমার মতো গরিব ছেলে। আপনি আমার বিষয় পরে জানতে পারবেন, এখন বলেন আপনি টাকা নেবেন? ঠিক আছে দাও। আমি পকেট থেকে 20,000 টাকা বের করে চাচার হাতে দিলাম। আসলে সকালে রাফি আমাকে টাকাগুলো দিয়েছে কোনো গরিব মানুষকে বিলিয়ে দিতে। চাচা, আপনি এই টাকাটা দিয়ে দোকানে আরো কিছু জিনিস উঠাবেন, দেখবেন আস্তে আস্তে আপনার দোকান অনেক বড় হয়ে যাবে। তুমি অনেক ভালো ছেলে, আমি তোমার জন্য সব সময় দোয়া করি। আল্লাহ যেন তোমার সব সময় সুস্থ রাখে। চাচা, আমার জন্য শুধু দোয়া করলে হবে না, আমার আরো 2টা কলিজার বন্ধু আছে, তাদের জন্য দোয়া করবেন। আর ওই লোকটা যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে শুধু আমাকে একটাবার বলবেন। ঠিক আছে বাবা, তোমাদের সবার জন্য দোয়া করব। আর কোনো কথা না বলে বাসায় আসার সময় একটা এতিমখানায় বাকি টাকাগুলো দিয়ে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। আম্মুর সাথে কিছুক্ষণ দুষ্টুমি করে নিজের রুমে চলে আসলাম। রাতে খাবার টেবিলে আব্বু বলল, আমার এক বন্ধুর মেয়ের কালকে জন্মদিন, তাই আমাদের সবাইকে দাওয়াত করেছে। তোমরা সবাই কাল সন্ধ্যায় রেডি থাকবে। আব্বু আমাকেও কি যেতে হবে? আমি না গেলে হয় না? শফিকুল সবাইকে যেতে বলেছে, তাহলে তোমার সমস্যা কোথায়? আব্বু কালকে আমার হাতে কিছু কাজ আছে, তাই আমি যেতে পারবো না। তুই কি আমাকে সবার সামনে লজ্জা দিতে চাস? এমনি কলেজে প্রতিদিন রিক্সা এবং পুরনো জামা কাপড় পরে যাস, আমার মান সম্মান থাকে। আমি কোনো কথা শুনতে চাই না, কালকে রেডি থাকবি। আমি আর কোনো কথা বললাম না। খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। মাঠের কোনায় গিয়ে বন্ধুদের সাথে বসলাম। তখন রাফি বলল, কিরে তোর আজকে কলেজে আসতে দেরি হলো কেন? আজকে একজন এসে তোর কথা জিজ্ঞেস করেছে। আমার কথা আবার কে জিজ্ঞেস করবে? আরে তোর ভালোবাসার মানুষ জান্নাত পুরো কলেজে তোকে না পেয়ে আমাদের কাছে এসেছিল। আমরা বলেছি তুই এখনো আসিসনি। তারপর কলেজ থেকে চলে গেল। হাতে দেখলাম কিসের কার্ড। আমার তো কার্ডের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। তার মানে কি জান্নাতের বিয়ের কার্ড? ওর নাম্বারটাও নেই। আমি ওদের সাথে কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। আজকে আর ভালো লাগছে না, এজন্য মনে হয় জান্নাত কলেজে আসে নাই। সন্ধ্যায় সবার সাথে রেডি হয়ে শফিকুল আঙ্কেলের বাসায় যেতে লাগলাম। আজকে সবকিছু ম্যাচ করে পড়েছি আব্বুর কথা চিন্তা করে। প্রায় 30 মিনিট পর
আব্বুর বন্ধুর বাসার সামনে চলে এসেছি। আমরা সবাই গাড়ি থেকে নেমে ভিতরে গেলাম। বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে। ভিতরে যাওয়ার পর একজন লোক আমাদের সামনে আসলো, এসে আব্বুকে জড়িয়ে ধরলো। তাহলে উনি হয়তো শফিকুল আঙ্কেল। আমাদের সবার সাথে কিছুক্ষণ কথা বলে আমাদেরকে গেস্ট রুমে নিয়ে গেল। আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, বাড়ির চারপাশে সেনাবাহিনী দিয়ে ভরা। শফিকুল আঙ্কেল কি সেনাবাহিনীর কোনো পদে আছে? একটু পর হঠাৎ ওপরের দিকে চোখ গেল, দেখে একটা মেয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। তাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। ও এখানে কি করছে? তার মানে ও শফিকুল আঙ্কেলের মেয়ে। আপনারা ঠিকই ধরেছেন, জান্নাত। তার মানে জান্নাতের আজকে জন্মদিন। আমাকে জন্মদিনের কার্ড দিতে কলেজে গেছে, আর আমি শুধু শুধু মন খারাপ করে ফেলছি। জান্নাতকে আজকে অনেক সুন্দর লাগছে। নীল রঙের একটা লেহেঙ্গা পরেছে। জান্নাত সিঁড়ি দিয়ে নামতেই আমাকে দেখে ফেলছে। জান্নাত সোজা আমার সামনে এসে বলল, ওই আমাদের বাসায় তোকে জন্মদিনের কার্ড দিতে কলেজে গেছি, কিন্তু তোকে পাইনি। আর আজকে তো তোকে হিরোর মতো লাগছে। এই জামা কাপড় কোথায় পেলি? আসলে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই কলেজে যেতে যেতে দেরি হয়েছে। তুই আমাদের বাড়িতে কিভাবে আসলি? তুই তো আগে কখনো আমাদের বাসায় আসিস নাই। আমি কি জানতাম এটা তোদের বাসা? আমি আব্বু আম্মুর সাথে এসেছি, এসে তোকে দেখে বুঝতে পারছি এটা তোদের বাসা। তোর আব্বু আম্মু মানে? তুই তো বলছিস তোর দুনিয়ায় কেউই নেই। আসলে আমি তোর কাছে মিথ্যা বলেছি। আমার আব্বু আম্মু এবং একটা বোন আছে। তোর আব্বু আর আমার আব্বু তারা দুজনে বন্ধু। আমার বাবা একজন বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। রায়হান শিকদার আমার বাবা। তাহলে তুই কলেজে খ্যাত সেজে আসিস কেন? আমি বাবার ক্ষমতায় চলতে চাই না, আমি সাধারণ মানুষের মতো চলতে চাই, তাই ওই রকম ভাবে চলাফেরা করি। হঠাৎ আব্বু আর জান্নাতের আব্বু আমাদের সামনে আসলো। তখন আমার আব্বু বলল, রাসেল, এ হচ্ছে জান্নাত, তোর শফিকুল আঙ্কেলের মেয়ে। আর জান্নাত, এ হচ্ছে আমার একমাত্র ছেলে রাসেল। আঙ্কেল, আমরা দুইজন দুজনকে আগে থেকেই চিনি। আমরা দুইজনে একসাথে কলেজে পড়ি। তাহলে তো ভালোই। এবার চল, কেক কাটার সময় হয়ে গেছে। তারপর জান্নাত স্টেজে উঠে গেল। আমি একটু দূরে দাঁড়িয়ে আছি। আগে যদি জানতাম জান্নাতের বাসায় আসবে, তাহলে ওর জন্য উপহার নিয়ে আসতাম। জান্নাত কেক কাটলো। প্রথমে তার আব্বু আম্মুকে খাইয়ে দিল, তারপর আমার আব্বু আম্মুকে খাইয়ে দিল। জান্নাত হাতে এক টুকরো কেক নিয়ে আমার সামনে আসলো। তখন আমাকে বলল, দেখি হা কর তো, আমি তোকে কেক খাইয়ে দেই। আমার হাতে দাও, আমি খেয়ে নিচ্ছি। জন্মদিন তোর না আমার, হা কর বলছি। আমি আর কোনো কথা না বলে হা করলাম। জান্নাত আমাকে কেক খাইয়ে দিল। আমি জান্নাতকে বললাম, জান্নাত, তোকে তোর জন্মদিনে কোনো উপহার দিতে পারি নাই। আমি জানতাম না তোর জন্মদিনে আসবো, জানলে তোর উপহার নিয়ে আসতাম। আমার কোনো উপহার লাগবে না, তুই এসেছিস এতেই আমি অনেক খুশি। রাতে খাওয়া দাওয়া করে সবার থেকে বলে বাসায় চলে আসলাম। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। আসার সময় জান্নাতের মোবাইল নাম্বার নিয়ে এসেছি। শরীরটা ভালো লাগছে না, তাই ওকে আর ফোন না দিয়ে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে আরও একটা মাস চলে গেছে। এখন জান্নাত আমার সাথে আগের থেকে ফ্রিভাবে কথা বলে। ওই ছেলের কথা এভাবে ভুলে গেছে। আমার সাথে প্রতিদিন ফোনে কথা হয়। আমি আগের মতোই কলেজে যাওয়া আসা করি। আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে আসলাম। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর জান্নাত কলেজে আসলো, তারপর সোজা আমার সাথে এসে বসলো। জান্নাত এখন আমাদের সবার সাথে বন্ধুত্ব করেছে। কেমন আছিস? আমি ভালো আছি, তোরা সবাই কেমন আছিস? আমরা সবাই অনেক বিন্দাস আছি। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। সব ক্লাস শেষ করে বাইরে এসে রাফি আর আলাউদ্দিনকে বিদায় দিয়ে জান্নাত আর আমি বাসায় যেতে লাগলাম। রাসেল চল, আজকে দুজনে সারাদিন ঘুরবো। ঠিক আছে চল। তারপর জান্নাত আর আমি সারাদিন ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ জান্নাত ফোন দিল। বল, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? খাবার খেয়েছিস? মাত্র খেয়ে রুমে আসলাম। তুই? আমিও খাওয়া দাওয়া করে মাত্র রুমে এসে তোকে ফোন দিলাম। ও রাসেল, কালকে একটু কলেজে তাড়াতাড়ি আসতে পারবি? পারবো, কেন বলতো? তোর সাথে আমার কিছু কথা আছে, আসলে বলবো। আচ্ছা ঠিক আছে। আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে কলেজে একটু তাড়াতাড়ি গেলাম। এখনো ছাত্রছাত্রী কেউ আসে নাই। আমি কলেজের ভিতরে একটা গাছের নিচে বসে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ কলেজ গেটে চোখ পড়তে আমি পুরো অবাক হয়ে গেলাম, কারণ জান্নাত আজকে শাড়ি পরে কলেজে এসেছে। তাকে আজকে অনেক সুন্দর লাগছে। জান্নাত আমার সামনে এসে বলল, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? তোকে আজকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। এখন চল আমার সাথে। আজকে ক্লাস করব না, আজকে তোকে নিয়ে এক জায়গায় যাব। কোথায় যাবি? আর তুই বলছিস না আমার সাথে কি কথা আছে? এখন বলবো না, ওই জায়গায় গিয়ে বলবো। এখন কথা না বলে চল।
আমি আর কোনো কথা না বলে জান্নাতের সাথে কলেজের থেকে বেরিয়ে এসে একটা রিক্সা নিলাম। এই প্রথম কোনো মেয়ের সাথে রিক্সায় উঠেছি, কেমন যেন লাগছে। দুজনে কথা বলতে বলতে একটা পার্কে চলে আসলাম। জান্নাত রিক্সা ভাড়া দিয়ে আমাকে সাথে নিয়ে ভিতরে ঢুকলো, তারপর একটা খালি জায়গায় গিয়ে বসলো। আমিও তার সাথে বসলাম। তখন আমি বললাম, এবার বল কি কথা বলবি। এখনো কি আমাকে আগের মতো ভালোবাসিস? জান্নাতের এমন কথা শুনে কিছুটা অবাক হলাম। তখন আমি বললাম, তুই হঠাৎ এ কথা বললি কেন? আমি যেটা বলছি সেটার উত্তর দে। এখনো তোকে অনেক ভালোবাসি, কিন্তু তুই বলেছিস আমার সাথে বন্ধু ছাড়া ভালোবাসতে পারবি না, তাই তোকে আর ভালোবাসার কথা বলি না। আসলে ওই ছেলের কথা মন থেকে মুছতে পারছি না, তাই তোকে ভালোবাসতে পারি নাই। কিন্তু এখন তোর সাথে চলতে চলতে ওর কথা একদম ভুলে গেছি, আর তোর প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছি। আমি বুঝতে পারছি আমি তোকে ভালোবেসে ফেলেছি, তাই তোকে কথাটা না বলতে থাকলে পারছি না। আমি তোকে ভালোবেসে ফেলেছি রাসেল, আই লাভ ইউ। যদি তোর ভালোবাসার মানুষ আবার ফিরে আসে তখন তো আমাকে ছেড়ে চলে যাবি, তাই আমি তোকে ভালোবাসতে পারবো না। আমি কথা দিচ্ছি আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি। কি এমন গ্যারান্টি আছে তুই আমাকে ছেড়ে যাবি না? তুই যা বলবি আমি তাই করব। বল আমাকে কি করতে হবে? আমাকে এখন কাজী অফিসে বিয়ে করতে হবে। পড়ালেখা শেষ হলে আমি তোকে বাসায় নিয়ে আসবো। ঠিক আছে, আমি তোর কথাই রাজি। তাহলে এখন থেকে আর তুই করে না, তুমি করে বলবে। ঠিক আছে, চলো দুইজনে এখনই বিয়ে করে ফেলি। বিয়ে করবে ভালো কথা, কিন্তু তোমার জন্ম নিবন্ধন কোথায়? সেটা ছাড়া তো বিয়ে হবে না। আমারটা সবসময় আমার সাথেই থাকে। আমার জন্ম নিবন্ধন আমারও সবসময় সাথে থাকে। তাহলে তো ভালোই, চলো। দুজনে পার্ক থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে কাজী অফিসে চলে গেলাম। বিয়েটা করে কাজী অফিস থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। দুজনে খাওয়া দাওয়া করে সারাদিন ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। এভাবে দেখতে দেখতে 6টা মাস চলে গেল। আমার আর জান্নাতের ভালোবাসা আগে থেকে অনেক গভীর হয়েছে। জান্নাত এখন আমাদের বাসায় আসে। 6 মাসে আমি অনেক কাজ করেছি, সেটা সময় হলে জানতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি জান্নাত আমার রুম গুছিয়ে রাখতে আছে। আমি রুমের দরজা বন্ধ করে জান্নাতকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই তুমি কি করছো? কেউ এসে দেখে ফেলবে। দেখলে দেখুক, আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, তাতে কার কি? ও তাই? তাহলে আমাকে একবারে বাসায় নিয়ে আসো। আনবো তো, আগে পড়ালেখা শেষ করি। কবে যে পড়ালেখা শেষ হবে? ধৈর্য ধরো, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। এখন আমাকে একটা কিস করো। আমি পারবো না, তুমি করতে পারো না। ঠিক আছে, আমি করছি। জান্নাতকে আমার দিকে ঘুরিয়ে তার ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিলাম। আপনাদের একটা কথা বলে রাখি, আমি যে জান্নাতকে বিয়ে করেছি এটা আমার বন্ধুরা কেউ জানে না, আমার পরিবার তো ভুলেও বলতে পারবে না। কলেজে সবাই জানে আমরা দুজনে ফ্রেন্ড। সকালে আমি আর জান্নাত রিক্সা নিয়ে কলেজে চলে গেলাম। রাইসা গাড়ি নিয়ে আগে চলে এসেছে কলেজে। আমি রিক্সা ভাড়া দিয়ে দুজনে রাফি আর আলাউদ্দিনের সামনে গিয়ে বললাম, কিরে কেমন আছিস তোরা? আমরা ভালো আছি, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। জান্নাত, তুই একটু ক্লাসে যা তো, রাসেলের সাথে আমাদের কিছু কথা আছে। আমি থাকলে সমস্যা কোথায়? তোকে পরে বলবো, কথাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমি ক্লাসে গেলাম। তোরা সবাই কথা শেষ করে আয়। জান্নাত কথাটা বলে ক্লাসে চলে গেল। তখন আমি বললাম, এবার বল কি কথা বলবি। রাসেল, আকাশ বাংলাদেশে এসেছে। গতকাল তাকে একটা মার্কেটের সামনে দেখলাম। এখন তাহলে কি করবি তুই? আমি আকাশের কথা শুনে মাথাটা পুরো গরম হয়ে গেল। তখন আমি বললাম, ওকে এখন কিছু করা যাবে না, যা করব বুদ্ধিতে করতে হবে। তুই শুধু একবার বল, ওই শালাকে বাসা থেকে তুলে আনি। মাথা গরম করে কিছু হবে না, আগে আমাদের আকাশকে প্রো করতে হবে। সে কোথায় যায়, কি করে, আমাদের এসব কিছু খোঁজ খবর নিতে হবে। তুই ঠিকই বলেছিস, আমি আমাদের লোককে বলে দিচ্ছি আকাশকে প্রো করার জন্য। ঠিক আছে, এখন চল ক্লাসে যাই, আর জান্নাতকে অন্য কথা বলে কাটিয়ে দিব। ঠিক আছে চল। সবাই ক্লাসে চলে আসলাম। আমি আর রাফি একটা সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলো। তারপর সব ক্লাস করে বাইরে চলে আসলাম। জান্নাত আমাদের বলল, তোরা কি কথা বলেছিস? আমি বলছি, আসলে রাফি একটা মেয়েকে পছন্দ করে, তাই আমাকে বলছে তার সাথে লাইন করে দিতে। আর তোর সামনে কথাটা বলতে লজ্জা পাচ্ছে, তাই বলি নাই। আমার কথা শুনে রাফি আর আলাউদ্দিন হাঁ করে তাকিয়ে আছে। তখন জান্নাত বলল, এখানে লজ্জা পাওয়ার কি আছে? আমরা তো বন্ধু, সব কথা শেয়ার করতেই পারি। ঠিক আছে, এখন বাসায় চল। রাফি আর আলাউদ্দিন কোনো কথা না বলে চলে গেল। আমি ওদের চোখ টিপ মারলাম, কারণ এখানে কথা বললে জান্নাত আরো কিছু জানতে চাইতো। জান্নাত তার বাসায় চলে গেল, আমি আমার বাসায় চলে আসলাম। দেখতে দেখতে 5 দিন চলে গেল।
এই 5 দিনে আকাশের অনেক খবর পেয়েছি। আকাশ আগের মতোই আছে। রাত 12টায় আমি রাফি আলাউদ্দিন এবং বাকি লোকগুলো আকাশের একটা আস্তানায় আক্রমণ করতে যাচ্ছি। আকাশ এই আস্তানায় ছোট ছোট বাচ্চাদের তুলে এনে তাদের রাতে পাচার করে, তাই আমরা ওদের উদ্ধার করতে এসেছি। আমরা সবাই আকাশের আস্তানা চারপাশে ঘিরে ফেলেছি। আমি রাফি এবং আলাউদ্দিন আস্তানার ভিতরে ঢুকে গেলাম। আমি ভিতরে ঢুকে এমন একজনকে দেখব সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমরা ভিতরে ঢুকে দেখি রনি এবং জীবন দুইটা মেয়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। আমাদের দেখে ওই দুইটা মেয়েকে ছেড়ে দিল। তারপর রনি বলল, রাসেল, তোরা এখানে? কেন, আমাদের বুঝি এখানে আশা করিস নাই? তাহলে তোরা যখন এসেছিস, আজকে তোরা আর জীবিত ফিরে যেতে পারবি না। রনি এবং জীবন, তোরা হয়তো আমাদের সম্বন্ধে ভালো করে জানিস না। আরে তোদের আমি ভালো করে চিনি। ইন্টার ফাইনাল ইয়ারের পরীক্ষার সময় তোদের সাথে যোগ দিয়ে সব খবর রেখেছি। কিন্তু একজন মানুষকে বাহির করতে পারি নাই, সেটা হচ্ছে তোদের বসকে। আমাদের বসকে আর কখনো দেখতে পাবি না, কারণ আজকে তোদের জীবনের শেষ দিন। হা 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 হা, তোরা আমাকে হাসালি। তোরা হয়তো জানিস না, এখানে যারা আসে তারা কখনো জান নিয়ে ফিরতে পারে না। ওমা, তাই নাকি? তোরা হয়তো ভালো করে জানিস আমরা কার লোক। সেটা আমরা ভালো করে জানি। তোরা হলি বাংলাদেশের একজন বড় মাফিয়ার লোক। তোদের মেরে এই মাফিয়াকে মারবো, তারপর আকাশ এর বস এই দেশে রাজত্ব করবে। সেটা তোরা কখনোই করতে পারবি না। তোদের এবং ওই আকাশকে মেরে তারপর তোদের বসকে মারবো। তাই নাকি? তাহলে দেখি কে কাকে মারে। আরে ওদের মারতে আমরা হাত নষ্ট করব কেন? আমাদের লোক ওদের জন্য যথেষ্ট। অ্যাটাক! আমি এটা বলার সাথে সাথে চারপাশ থেকে গুলাগুলি শুরু হয়ে গেল। রনি আর জীবন আড়ালে চলে গেল। তাদের সব লোকগুলি খেয়ে মাটিতে গড়াগড়ি করতে করতে মারা গেল। আমরা গিয়ে রনি আর জীবনকে গিয়ে ধরলাম, ধরে মারতে লাগলাম। তখন আমি বললাম, কি রে, আমাদের না মেরে ফেলবি? রাসেল, তোরা আমাদের মাফ করে দে। আমার আর কখনো এইসব কাজ করব না। তোদের মতো জানোয়ারদের কখনো বাঁচিয়ে রাখবো না। তোরা আমাদের সাথে বেইমানি করেছিস। তোদের আজকেই শেষ দিন। মরার আগে জেনে যা এবং দেখে যা, আমি সেই মাফিয়াদের বস রাসেল শিকদার। এটা বলে রনি আর জীবনকে শ্যুট করে দিলাম। তারা দুজন গড়াগড়ি করতে করতে মারা যায়। আমাদের লোককে বলি তাদের লাশ নদীতে ফেলে দিতে। আমার লোক তাই করলো। হঠাৎ রনির মোবাইলে একটা ফোন আসে। ফোনের দিকে তাকিয়ে দেখি আকাশ বস দিয়ে সেভ করা। আমি রিসিভ করার পর আকাশ বলল, শোন রানী, তোরা এই মেয়েগুলোকে বর্ডারের পাশে আমাদের যে আস্তানা আছে ওইখানে নিয়ে আয়। আমি ওইখানে আসি। ইন্ডিয়ান একজন বড় মাফিয়াকে পেয়েছি, সে ওই মেয়েগুলোকে কিনতে চায়। এই বলে আকাশ ফোন কেটে দিল। আমি রাফি আর আলাউদ্দিনকে বললাম, শুনো, আমরা এখন এই আস্তানায় যাব। আকাশকে ধরে তার বসকে বাংলাদেশে আনবো। তা না হয় বুঝলাম, কিন্তু তাদের আস্তানা তো আমরা চিনি না, আর আকাশ তো আস্তানার নাম বলেই নাই। আরে হারামি, আমি এমনি এমনি কি মাফিয়া হয়েছি? এখন আকাশের নাম্বার ফাহিমের কাছে পাঠিয়ে দিব। সে নাম্বারটা নিয়ে কম্পিউটারে দেখবে আকাশ এখন কোথায় আছে। শালা, তোর মাথায় বুদ্ধি আছে বলতে হবে। তাহলে এখনই নাম্বার দে, পাঠিয়ে দেই। দিচ্ছি। আমরা ওখানে আকাশের গাড়ি নিয়ে যাব, তাহলে আমাদের আর সন্দেহ করতে পারবে না। আরও কিছু কথা বললাম। এর ফাঁকে ফাহিমকে নাম্বার পাঠিয়ে দিছি। কিছুক্ষণ পর ফাহিম ফোন দিয়ে জায়গার নাম বলে দিল। আমরা গাড়ি নিয়ে আকাশের আস্তানায় যেতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর আস্তানা থেকে কিছুটা দূরে এসে গাড়ি থামালাম। এই আস্তানার আশেপাশে কোনো বাড়িঘর নেই, নীরব একটা জায়গায়। সবাই গাড়ি থেকে নেমে পড়ল। শোন, আমি গাড়ি নিয়ে ভিতরে যাব, তোরা লোক নিয়ে পুরো আস্তানার চারপাশে ঘিরে ফেলবি। বাহিরে ওদের যতগুলো লোক আছে সবগুলোকে মেরে ফেলবি। এমনভাবে মারবি যাতে ভিতরে কোনো শব্দ না যায়। ঠিক আছে, তবে ভিতরে তোর যদি ওরা ক্ষতি করার চেষ্টা করে? ওরা আমার কিছুই করতে পারবে না। আমি অ্যাটাক বলার সাথে সাথে আক্রমণ করা শুরু করে দিবে। ঠিক আছে, তুই তাহলে গাড়ি নিয়ে ভেতরে যা, আমরা বাইরের ময়লাগুলো পরিষ্কার করে ফেলি। ঠিক আছে। আমি ভিতরে গেলাম। আমি গাড়িতে উঠে মুখে মাস্ক পরে গাড়ি চালিয়ে আস্তানার ভিতরে গেলাম। আমাকে কেউ বাধা দেয় নাই, কারণ তারা মনে করছে তাদের গাড়ির ভিতরে রনি আর জীবন ছিল। আমি সোজা আস্তানার ভিতরে গাড়ি ঢুকিয়ে দিলাম। ভিতরে ঢুকে দেখি আকাশ একটা লোকের সাথে বসে কথা বলছে। গাড়ি দেখে তারা দুজনে এদিকে আসছে। তারা মনে করছে গাড়ির ভিতরে মেয়ে নিয়ে এসেছে। আসলে সব মেয়েগুলোকে আমি আরেকটা গাড়িতে করে পাঠিয়ে দিছি। কোথায় পাঠিয়েছে সেটা পরে জানতে পারবেন। আগে আকাশ আর ইন্ডিয়ার মাফিয়াকে ওপরে পাঠিয়ে দেই। আকাশ আর ইন্ডিয়ার মাফিয়া যখন গাড়ির সামনে আসলো তখন আমি গাড়ি থেকে নেমে দাঁড়াই। কি রে রনি, তুই মুখে মাস্ক পরে আছিস কেন? আর জীবন কোথায়? আমি কোনো কথা বলছি না। তখন আকাশ আবার বলল, কি রে,
কথা বলছিস না কেন? গাড়ির দরজা খোল, ইন্ডিয়ান মাফিয়াকে মেয়েগুলো দেখা। এবার আমি মুখ থেকে মাস্ক খুলে ফেললাম। আকাশ এবং ইন্ডিয়ার মাফিয়া আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি বললাম, কিরে অবাক হচ্ছিস? রনিয়ার জীবনের জায়গায় আমি কেমন করে আসলাম? ওহ, তার মানে তুই জেনে গেছিস আমি বাংলাদেশে এসেছি? তুই যদি এসেছিস, ওদিন তোকে দেখেছি। এতদিন তোর পাশে লোক লাগিয়ে রেখেছি। তুই কোথায়, কি করিস? যখন তুই জেনে গেছিস তাহলে আজকে তোকে আর জীবিত ফিরতে যেতে দিব না। আচ্ছা তাই? একটু চারপাশে তাকিয়ে দেখতো। আকাশ চারপাশে তাকিয়ে দেখে তার লোক সবগুলোর মাথায় গুলি ধরে রাখছে। আমার সব লোক, রাফি আর সালাউদ্দিন আমার দুই পাশে দাঁড়ালো। কি মিস্টার আকাশ, তুই মনে করেছিস আমার বোনকে মেরে পালিয়ে থাকতে পারবি? সেটা কখনোই সম্ভব না। আজই তোর জীবনের শেষ দিন। এটা বলে আলাউদ্দিন আকাশের পায়ে একটা গুলি করে দিল। ইন্ডিয়ার মাফিয়া ভয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। সে হয়তো এমন কিছু হবে ভাবতে পারে নাই। আমার ভুল হয়ে গেছে, আমার জীবনটা ভিক্ষা দাও, আমি আর এমন কাজ কখনো করব না। তোর জীবন ভিক্ষা দিব, তার আগে বল তোর বস সাদেক চাচু কোথায়? আমি এটা বলতে পারবো না। আমি যদি বলে দিই তাহলে আমাকে জানে মেরে ফেলবে। তুই যদি না বলিস তাহলে আমরা তো জানটাকে নিয়ে যাব। রাফি এটা বলে আকাশের আরেক পায়ে গুলি করলো। আকাশ মরা মানুষের মতো লাফাতে লাগলো। বলছি আমাকে তোরা মারিস না। বস ওই দিন আমার সাথে বাংলাদেশে আসে, এখন তার বাসায় আছে। বস আবার নতুন করে সবকিছু চালাতে শুরু করেছে। তার মানে সাদেক বাচ্চু বাংলাদেশে আছে, তাহলে আজকে ওর শেষ দিন। আলাউদ্দিন তোর কাজটা সেরে ফেল। বলার সাথে সাথে আলাউদ্দিন আকাশের বুকে একটা না গুলি করতে লাগলো। আকাশ লাফাতে লাফাতে মারা গেল। মিস্টার মাফিয়া, তোকে আমি ছেড়ে দিচ্ছি। তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। যদি আর কখনো তোকে বাংলাদেশে দেখি, সেদিন তোর শেষ দিন হবে, কথাটা মনে রাখিস। এখন তুই যেতে পারিস। বলতে দেরি ইন্ডিয়ার মাফিয়া তার লোক নিয়ে চলে গেল। আর আকাশের লোক সবগুলোকে মেরে ফেললাম। আকাশের লাশটা নদীতে ভাসিয়ে দিতে বলছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা বেজে গেছে। সাদেক বাচ্চু বাসায়, আমি, রাফি আর আলাউদ্দিন গাড়ি নিয়ে চলে আসলাম। পিছনের আরো 3 গাড়ি লোক ছিল আমার। আসতে 30 মিনিট লেগে গেছে। বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে সবাই ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে সবাই গুলি করা শুরু করলাম। সাদেক বাচ্চুর লোক আমাদের জীবন গুলি করা শুরু করেছে। সবগুলোকে মেরে বাসার দরজা ভেঙে ভিতরে ঢুকলাম। তারপর সাদেক বাচ্চুর রুমের দরজা ভেঙে আমি, রাফি আর আলাউদ্দিন ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখি সাদেকের বাচ্চু বিছানার উপর নেই, টয়লেটের দরজা বন্ধ। রাফি গিয়ে টয়লেটের দরজায় লাথি মেরে ভেঙে ফেললো। ভিতরে দেখি সাদেক বাচ্চু চুপ করে বসে আছে। তার কোনো কথা না শুনে 3 জনে গুলি করা শুরু করলাম। গুলি করার পরে হাতের এবং পায়ের রগ কেটে দিলাম। সাদেক বাচ্চুর লাশটা নদীতে ভাসিয়ে দিতে বলছি। আমি, রাফি আর আলাউদ্দিন সাদেক বাচ্চুর বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে রাফির বাসায় চলে আসলাম। আমার লোকগুলোকে বলছি আমার আস্তানায় চলে যেতে। এবার আপনাদের সব বলি, আমি মাফিয়া হওয়ার কারণ হচ্ছে, আমি যখন ছোট ছিলাম তখন এই সাদেক আমার দাদার ম্যানেজার ছিল। এই সাদেক বাচ্চু আমার দাদার 50 কোটি টাকা মেরে বাইরে চলে যায় এবং আমার দাদাকে মেরে। তখন আমি আব্বু আম্মু বাইরে ঘুরতে এসেছি। দাদা আমাকে অনেক আদর করত, তাই আমি প্রতীক্ষা করেছি আমার দাদার হত্যার প্রতিশোধ নিব। রাফি আর আলাউদ্দিন আমার ছোটকালের বন্ধু। রাফির বাবা হচ্ছে মেজরের প্রধান এবং আলাউদ্দিনের বাবা হচ্ছে পুলিশের প্রধান। আমরা সবাই ওদের সাথে যোগাযোগ রেখে এসব কাজ করে গেছি। আকাশ একদিন কলেজ থেকে আলাউদ্দিনের বোনকে তুলে নিয়ে তাকে ধর্ষণ করে মেরে ফেলে। তারপর আকাশ বাহিরে চলে যায়। আকাশের খোঁজ খবর নিয়ে জানতে পারি আকাশ সাদেক বাচ্চুর ডান হাত ছিল, আর নয়ন ছিল আকাশের ছোট ভাই। সেও মেয়েদের সাথে এমন কাজ করত, তাই তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিলাম। রাফি এবং আলাউদ্দিনের বাবার সাপোর্ট না থাকলে এত সুন্দর করে কখনো আসতে পারতাম না। তাদের কারণে আমার নাম ডাক হয়েছে মাফিয়া। আমি কাজ করতাম রাতে, তাই আমাদের কেউ চিনতে পারে নাই। বাংলাদেশের 64 জেলায় এই মাফিয়ার নাম শুনলে ভয় কেঁপে ওঠে। তো যাই হোক, পরের দিন বিকালে আমি বাসায় আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর রাইসা এসে দরজা খুলে দিল। কিরে ভাইয়া, তুই রাতে কোথায় ছিলি? রাফির বাসায় ছিলাম। ও ঠিক আছে, ভিতরে আয়। ভিতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে আবার একটা ঘুম দিলাম। দেখতে দেখতে 2 মাস চলে গেছে। আজকে আমার আর জান্নাতের আবার বিয়ে হবে। সবাই জেনে গেছে আমি আর জান্নাত যে বিয়ে করেছি। এটা আমি সবাইকে বলেছি। সবাই অনেক খুশি হয়েছে এবং রাগও হয়েছে। রাগ হওয়ার কারণ তাদের না জানিয়ে বিয়ে করেছি কেন, আর খুশি হওয়ার কারণ আমার আব্বু আর জান্নাতের আব্বু আমাদের বিয়ের আগে থেকে ঠিক করে রেখেছে। বিয়েতে মেজরের প্রধান, পুলিশের প্রধান এবং বড় বড় লোকেরা এসেছে। যাক, খুব ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। রাফি আর আলাউদ্দিন আমাকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি ভিতরে ঢুকে দেখি জান্নাত বড় করে ঘোমটা দিয়ে বিছানায় বসে আছে। আমাকে দেখে জান্নাত যেটা বলল সেটা শুনে আমি তো অবাক হয়ে গেলাম।
আরে মাফিয়া, আপনার আসতে এত লেট হলো কেন? জান্নাত, তুমি এই নাম কোথায় শুনেছো? রাফি আর আলাউদ্দিন আমাকে সব বলেছে। প্রথমে একটু রাগ হয়েছিল, পরে ওদের ব্যাপারে শুনে অনেক খুশি হয়েছি। ওদের মতো জানোয়ারদের বাঁচিয়ে রাখো নাই। ঠিক বলছো, তাদের বাঁচিয়ে রাখলে আবার আগের মতো শুরু করতো। তাহলে আমি এখন একজন মাফিয়ার বউ হয়েছি, আমাকে এখন কেউ কিচ্ছু করতে পারবে না। কেউ না ফারুক, আমি তো পারবো। তুমি আমাকে কি করবে? ওই যে বাসর রাতে স্বামী স্ত্রী যেটা করে। খবরদার, তুমি আমার দিকে আসবে না, আমি কিন্তু চিৎকার করব। করো চিৎকার, এখানে কেউ আসবে না। এই বলে জান্নাতকে জড়িয়ে ধরলাম। জান্নাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কি ব্যাপার, তুমি বলছিলে চিৎকার করবে, তাহলে এখন করছো না কেন? আমি তো এমনি বলেছি, আমি এখন সুখের ঠিকানায় আছি। তুমি সুখের ঠিকানা কোথায় পেলে? এই যে তোমার বুকে। তাই তাহলে চলো বিড়ালটা মারি। আগে উঁচু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেই, তারপর বিড়াল মেরো। ঠিক আছে চলো। দুজনে উজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে খাটে গিয়ে বসলাম। জান্নাতকে বিছানায় ফেলে দিয়ে বুকের কাপড় সরিয়ে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। তারপর হারিয়ে গেলাম অজানা ঠিকানায়। এখন আমাদের সংসার জীবন সুন্দরভাবে চলছে। আলাউদ্দিনের বিয়ে হয়ে গেছে তার মামাতো বোনের সাথে। রাফির বিয়ে হয়ে গেছে। রাফি কলেজের একটা মেয়েকে পছন্দ করত, তার সাথে রাফি বিয়ে হয়েছে। এখন 3 বন্ধুর স্ত্রী কলেজে যাওয়া আসা করি। আলাউদ্দিন তার মামাতো বোনকে আমাদের কলেজে ভর্তি করিয়ে দিচ্ছে। সে আমাদের 1 ক্লাস জুনিয়র। রাইসা আমার আর জান্নাতের সাথে কলেজে আসে। আমি এখন আগের মতো জামা কাপড় পরি আর আমাদের কাজও আগের মতোই আছে। তো সবাই ভালো থাকবেন। সাদিয়া, আমার মনে হয় তোমার সাথে আর রিলেশন রাখা হবে না। বুঝলাম না, কি বললি? কথাটা আবার বল। কথাটা শুনে কিছুটা চমকে উঠলাম। তুমি থেকে সোজা তুইতে চলে এসেছে। না মানে বলছিলাম কি, তোমার সাথে মনে হয় আমার আর সম্পর্ক রাখা হবে না। শালা ফাইজলামি করো আমার লগে। তুই আমার চিনোস আমি কেডা? কি কইলি তুই? আমার সাথে সম্পর্ক রাখতে পারবি না? মেরে না হাত পা ভেঙে বুড়িগঙ্গা নদীতে ফেলে আসবো বলে দিলাম। সিয়ামের তো ভয়ে খাড়ায় মুইতা দেওয়ার মতন অবস্থা। ও ভাবতে লাগলো, আল্লাহর জীবন, কার সাথে প্রেম করলাম আল্লাহ জানে। একে তো পুরান ঢাকার মাইয়ারা এমনিতেই কিছুটা গুন্ডি টাইপের হয়, তার উপর সে আবার বড় লোকের মাইয়া। এর সাথে যদি ব্রেকআপ করি তাহলে তো আমি মনে হয় শেষ হয়ে যাব। কোনো মতে উল্টাপাল্টা বোঝানোই কলারটা ছেড়ে দিল। গলাটা প্রায় ব্যথা হয়ে গেছে। দেখো সাদিয়া, আমার কথাটা আগে শোনো। তোর কি কথা শুনবো? কি শোনাইবার লাগছস আমারে? তোরে কি মনে হয় আমি তোর লগে প্রেম লইয়া মস্কারা করতেছি? পুরান ঢাকার মাইয়া আমি, আর তুই আমারে কস আমার লগে সম্পর্ক রাখতে পারবি না কেন? কি হইছে তোর? খুইল্লা ক। সিসি, কি বলো তুমি? এই এত মানুষের সামনে তুমি আমাকে কি খোলার কথা বলছো? হই বেশি বুঝোস খেলা। তোরে কইছি যা কইবি খুইল্লা ক, মানে বিস্তারিত বল। ও আচ্ছা, আমি আবার মনে করলাম কি না কি বলছো। বলছি তুমি একটু ভালোভাবে কথা বলো, অমন ঢাকাইয়া ভাষায় কথা বলছো কেন? আবে হালা শোন, আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, বুঝছস? সুতরাং বেশি রাগ উঠাইস না, যা কইবি ক। দেখো, বাসা থেকে মা বাবা বিয়ে করার জন্য প্রচুর চাপ দিচ্ছে। কস কি? তুই কি মাইয়া নাকি যে তোরে বিয়ার জন্য চাপ দিতেছে? চাপ দিলে তো আমাকেও দিব। আচ্ছা বাদ দে তো, তুই কস নাই যে তোর গার্লফ্রেন্ড আছে? তুমি তো জানোই আমার বাবা খুব রাগী মানুষ, তার সামনে আমার প্রেমের কথা বলার সাহস নেই। আর সব থেকে বড় কথা হলো, বাবা বলছে ঢাকার মেয়ের সাথে আমার বিয়ে দিবে না। বিয়া দিব না তো তুই আমার লগে প্রেম করছিলি গালা, এইটা ক। আরে রাগ করো কেন? বাবা বলছে মেয়ে দেখতে, আর আমি দেখলেই বলে দিব নাকি যে আমি বিয়ে করব? শোনো, কালকে আমি গ্রামের বাড়িতে যাব। বাবা বলছে মেয়েকে দেখতে যাবে, আমাকেও যেতে হবে। সেখানে যাইয়া বলে দিব মেয়ে আমার পছন্দ হয়নি, তাহলে তো বিয়েটা বাদ। আচ্ছা বালা কথা। আর শুনো, এইবার গ্রামের থেকে আহনের পর আমরা দুজনে বিয়া করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। আগে আসি তো, আমার কাজ আছে। গ্রাম থেকে আসার পরে দেখা হচ্ছে। ভালো থেকো আর নিজের শরীরের প্রতি যত্ন নিও। শোনো, ভালোভাবে যেও আর ফোন করো, ঠিক আছে? সিয়াম শুধু মাথাটা ঘুরিয়ে আচ্ছা বলে হোস্টেলে চলে আসলো। আচ্ছা আসুন পরিচয় হওয়া যাক। আমি সিয়াম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষে পড়ালেখা করছি। আর যার সাথে কথা হচ্ছিল সে আমার গার্লফ্রেন্ড সাদিয়া। আমরা দুজন ক্লাসমেট। কোনোভাবে পরিচয় হয়েছিল, সেটা না জানলেও চলবে, হয়তো পরে জানতে পারবেন। আসলে ওকে গার্লফ্রেন্ড বললে ভুল হবে, পুরাই প্যারা। প্রেম করে কিনা জানি না, তবে সবসময় ওর শরীরের অঙ্গভঙ্গি আমার কাছে পছন্দ হয় না, যার ফলে ওর থেকে দূরে থাকার চেষ্টা করি। হুট করে ব্রেকআপ করতে পারছি না, দেখলেনই তো কেমন ডেঞ্জারাস মেয়ে। তবে বিয়ের বিষয়টা সত্য, বাবা মা বিয়ে করার জন্য চাপ দিচ্ছে, কিছুতেই মানছে না। বলেছিলাম পড়াটা শেষ করে না হয় বিয়েটা করে নিব, কিন্তু তা হচ্ছে না। তাই কালকে বাড়িতে যাওয়ার পর মেয়ে দেখতে যাব। আবার অন্য দিক দিয়ে ভাবলেও সাদিয়ার হাত থেকেও
বাঁচা যেতে পারে বিয়েটা করলে। মেয়েটা আমার সমবয়সী, বাবা কখনোই মেনে নিবে না। তার উপর ঢাকার মেয়ে, বাবা তো সহ্যই করতে পারবে না। সাদিয়াকে আমি বন্ধু হিসেবে নিতাম প্রথম দিকে, কিন্তু সে হয়তো আমাকে বেশি কিছুই ভাবতো, অনেকটা কেয়ারও করতো, যার ফলে ওর সাথে রিলেশন হয়ে যায়। তবুও নিজেকে ওর সাথে যথেষ্ট দূরে রাখি। সাদিয়াও বুঝে কিন্তু কিছু বলে না। মাঝে মাঝে ওর ভাবভঙ্গিতে মনে হয় ও হয়তো আমার সাথে মজা করছে। হুট করে একদিন বলে দিবে আমি তোর সাথে মজা করছিলাম। সে যাই হোক, অনেক হলো। হোস্টেলে সে নিজের জামা কাপড় গুছিয়ে প্যাক করে রেখে দিলাম। প্রায় 6 মাস পর গ্রামে যাব। আসলে প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল, তাই বাড়িতে যাওয়া হতো না। হ্যালো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে হালকা নাস্তা করে বের হয়ে পড়লো সিয়াম। বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে। আগের বাসটা 10 মিনিট আগেই ছেড়ে চলে গেছে। আবার নতুন করে বাস আসতে প্রায় আরো 30 মিনিট লাগবে। কি আর করার, বাসে উঠে বসে আছে। এমন সময় সাদিয়ার ফোন। হ্যালো, কোথায় তুমি? আমি তো বাসে বসে আছি। ও, বাস কি ছেড়েছে? না, আরো 10 মিনিট পর ছাড়বে বলেছে। ও আচ্ছা, ভালোভাবে দেখে শুনে যেও। আর শোনো, তাড়াতাড়ি ফিরে এসো। আর শোনো, যদি শুনি যে বিয়ে কইরা ফেলছস, তাহলে কি করবো তুই ভাবতেও পারবি না, বুঝছস? আচ্ছা রাখলাম, পৌঁছে ফোন দিবা কিন্তু। সকাল হতেই ফোনেই থ্রেড দিয়ে দিল। সিয়াম তো বুকের বাপাশে হাত দিয়ে ছিটের সাথে হেলান দিয়ে পড়ে গেল। মনে হয় যেন হার্ট অ্যাটাক হয়েছে। ভাই ভাই, কি হয়েছে আপনার? মরে গেছেন না কিছুক্ষণ পরে মরবেন? অমন করে পড়লেন কেন? কথাটা শুনে যেন সত্যি সত্যি হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। কি বলে, মরে গিয়েছে না কিছুক্ষণ পরে মরবো? পাগল নাকি লোকটা? না ভাই, কিছু হয় না, এমনি একটু হেলান দিয়েছিলাম। ও আচ্ছা। বাসটা ছেড়ে দিয়েছে। জানালা দিয়ে একভাবে বাহিরে তাকিয়ে দেখছে ব্যস্ত এই শহরটাকে। বাসায় পৌঁছতে প্রায় 6 ঘন্টা লাগবে। যদি রাস্তায় জ্যাম না থাকে তো আরো আগেই পৌঁছে যাবে সে। তাই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। বাড়িতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেল। ঘড়ির কাঁটায় 3টার আশেপাশে বাজে। মা তো ওকে দেখে বেজায় খুশি। তুই পচা বাড়িতে আসতে যাস না? কি করবো বলো, পরীক্ষা ছিল যে, সেজন্য আর আসা হয়নি। আচ্ছা বাদ দে, এবার এসেছিস যখন 10 দিনের আগে যেতে পারবি না। তোকে তো বিয়ে করিয়ে তবেই পাঠাবো। কি শুরু করলে বলো তো মা? আসতে পারলাম না আর বিয়ের কথা শুরু করে দিলে। আমিও তো কিছু বুঝি না। তুই বাড়িতে থাকিস না, তোর বাবাও সারাদিন বাজারে থাকে, আমাকে একা একা বাড়ি থাকতে হয়। তাই এখন বিয়ে করে সোজা বউমাকে নিয়ে আসবো, কথা তো বলা যাবে। ধুর, আমি ওসব বিয়ে এখন করতে পারবো না। আগে পড়াটা শেষ করে নি, তারপর না হয় বিয়ে করবো। তাছাড়া বিয়ে করে বউকে খাওয়াবো কি? কেন, বউ কি রাক্ষস? তাছাড়া আমাদের কম আছে নাকি? ধুর, ভালো লাগে না সবসময় বিয়ে বিয়ে। চুপ, আর একটা কথাও বলবি না, যা ফ্রেশ হয়ে আয়। কোনো কথা না বাড়িয়ে নিজের রুমে চলে গেল সিয়াম। কেমন লাগে বলুন তো, বাড়িতে আসতে না আসতেই বিয়ের কথা শুরু করে দিয়েছে। রাতে বাবা বাসায় আসলে একসাথে খেতে বসলো ওরা। সিয়াম শোন, আসছিস যখন একবার তোকে বিয়ে না দিয়ে যেতে দিচ্ছি না। তোর আম্মু আমাকে সব সময় বলে ছেলেকে বিয়ে দাও না কেন, একটা বৌমা আনো। তাই ভাবছি কালকে তুই আমার সাথে মেয়ে দেখতে যাবি। কালকেই যাব মানে? কিন্তু বাবা আমি তোকে কোনো মেয়েকে ভালোবাসিস? না মানে? না মানে কি বল? কিছু না, বলছিলাম বিয়েটা আরো পরে করলে হয় না? যদি বলো তো আমি মেয়ে দেখতে যাওয়ার জন্য রাজি আছি, কিন্তু বিয়ে পরে করলেও তো হয়। চুপ, বেশি কথা বলবি না। তোকে যা বলা হবে তাই করবি, ঠিক আছে? কিছু না বলে মাথা নিচু করে হ্যাঁ সূচক জানালো জানি। তারা কোনো কথাই শুনবে না। ওদিকে সাদিয়া ফোন দিয়ে চলেছে, মা বাবার জন্য ধরতেও পারছে না সিয়াম। কি হলো, তোর ফোন বাজছে, ধরছিস না কেন? না, তেমন কোনো জরুরি ফোন না, আমার বন্ধু ফোন দিয়েছে, খাওয়া শেষ করে ফোন দিয়ে দিব আমি। ও আচ্ছা। তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলো। ওই, ফোন ধরতে এতক্ষণ লাগে? কখন থেকে ফোন দিচ্ছি? আরে বাবা ছিল যে সাথে, তাছাড়া তখন আমি খাচ্ছিলাম। ও, তা কেমন আছে তোমার বাসার সবাই? ভালো আছে। কি করো? কি করব, বসে আছি। আগে বলো, পৌঁছে আমাকে ফোন দাওনি কেন? অনেক ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়েছিলাম কিছুক্ষণ। ও আচ্ছা, রাখলাম, আম্মু আসছে। ওই সিয়াম, কি হলো, উঠছিস না কেন? ওঠ। কি হয়েছে, সকাল করে ডাকছো কেন? চুপ কেন, কথা হবে না? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তোর জন্য মেয়ে দেখতে যাব, তোর বাবা নিচে অপেক্ষা করছে। মেয়ে দেখতে মানে কি? তোমরা যাও, আমি পারবো না। পারবি না মানে? তোর বাবাকে ডাক দিব?
আমার বাবাকে ডাকতে যাবে কেন? কালকে আসলাম আর আজকে মেয়ে দেখতে যাব, 2 দিন বাদে যাই। বেশি কথা বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় তো। ঠিক আছে যাচ্ছি, তবে একটা শর্ত। কি? মেয়েকে যদি পছন্দ না হয় তো বিয়ে করব না। আচ্ছা, না করলি? বাথরুমে এসে একটা ভয়ঙ্কর হাসি দিল। ওখানে যাবে, মেয়ে দেখেই বলে দিবে মেয়েকে পছন্দ হয়নি, ব্যাস কাজ হয়ে গেল। তারপর আবার নিশ্চিন্তে ঢাকায় চলে যাবে। ফ্রেশ হয়ে বাইরে এসে রেডি হয়ে বের হয়ে পড়লো। গাড়িটা একটা দোতলা বিশিষ্ট বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাইরে থেকে বেশ সুন্দর জায়গাটা। বাড়ির ডান পাশেই রয়েছে বেশ সুন্দর সুন্দর কিছু ফুল গাছ। বাড়িটার ভেতরে বসে আছে মেয়েটা, নাকি তার রুমে বসে আছে, রেডি হচ্ছে। অসহ্য লাগছে অনেক। কখন আসবে আর না বলেই তাড়াতাড়ি বাড়িতে চলে যাবে ও। সারা ঘরে তাকিয়ে দেখলো মেয়েটার কোনো ছবি নেই। একটা মেয়ের ছবি আছে, ছোটবেলার মনে হয়, তাদের ছোট মেয়ে হবে হয়তো। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে মেয়েকে সামনে আনা হলো। মাথায় ঘোমটা দেওয়া, চেহারা ভালোভাবে দেখা যাচ্ছে না। মেয়ের মা তার মাথা থেকে ঘোমটা সরাতেই যেন থ হয়ে গেল। একভাবে মেয়েটির দিকে অপলক ভাবে তাকিয়ে আছে সিয়াম। সেও সিয়ামের দিকে অবাক হবার দৃষ্টিতে তাকিয়ে আছে। যা দেখছে তা কি আসলেই সত্যি? ওর সামনে বসে আছে ওরই প্রাক্তন প্রেমিকা নীলা, যে কিনা 2 বছর আগে সিয়ামকে একা নিঃশেষ করে চলে গিয়েছিল। নিজের মাথার উপর যেন সেই 2 বছর আগের চিন্তা ঘুরপাক খাচ্ছে, যখন তার সাথে জমিয়ে প্রেম করছিল সে। কি রে সিয়াম, কি হলো তোর? না না না, কিছু না। কি হয়েছো? তোর অমন ভাবে কথা বলছিস কেন? কোনো সমস্যা? না, আমার কিছু হয়নি, আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে, আমি চলে গেলাম। বলেই বের হয়ে বাড়ির দিকে রওনা দিল। মাথাটা কোনোভাবেই কাজ করছে না। সেই চিরচেনা মুখ, কাজল কালো চোখ, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক বারবার ভেসে উঠছে। কোনোভাবে বাড়িতে এসে নিজের রুমে শুয়ে পড়ল। মা বাবাও আসলেন কিছুক্ষণ বাদে। সিয়াম, কি হলো তোর? ওভাবে চলে আসলি কেন? এমনি ভালো লাগছিল না। আর কি? আমি এই বিয়েটা করতে পারবো না। পারবি না কেন? মেয়েটা তো দেখতে সুন্দর। তাও আমি পারবো না। কেন পারবি না? তাছাড়া আমরা তো আরো আজকে তোর বিয়ের দিন তারিখ ঠিক করে আসলাম। বিয়ে ঠিক করে আসলে মানে কি? আমাকে জিজ্ঞেস করবে না? অত কিছু জানি না, মেয়েকে আমার পছন্দ হয়েছে, সুতরাং তোর বিয়েটা হচ্ছে। দেখ, তোর বাবা ও আমাদের মান সম্মানের বিষয়। দূর। আচ্ছা বাদ দে, ভালো না লাগলে ঘুমিয়ে পড়। বলেই মা রুম থেকে বের হয়ে গেল। কিছুই বুঝতে পারল না। যে নীলা 2 বছর আগে আমাকে রেখে চলে গিয়েছিল, সে কিভাবে বিয়ে করার জন্য রাজি হতে পারে? নাকি এটাও তার অন্য কোনো ছলনা? না, এই বিয়ে কখনোই করতে পারবো না, যেভাবে হোক বিয়েটা করতে পারবো না। পরের দিন সকালে নিজের ব্যাগ গুছাচ্ছে সিয়াম, তখনই মা আসলো রুমে। কি রে সিয়াম, ব্যাগ গোছাচ্ছিস কেন? মা, আমাকে আজকেই ঢাকা যেতে হবে, বিকালে খুব জরুরি একটা পরীক্ষা আছে। মানে কি? তোর না কয়েকদিন পর বিয়ে, আর তুই আজকেই ঢাকা যাবি? জরুরি পরীক্ষা আছে, না দিলে আমাকে আর সামনে পরীক্ষা দিতে দিবে না। সত্যি পরীক্ষা আছে নাকি মিথ্যে বলছিস? আজব, তোমাকে কেন মিথ্যা বলতে যাব? বিয়ের জন্য চলে যাচ্ছিস না তো? আরে বাবা না, বিয়ের আগে চলে আসবো। দেখিস তোর বাবার সম্মানটা নষ্ট করিস না। আচ্ছা। বলেই বাড়ি থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। ভার্সিটির মাঠে বসে আছে। কি হয়েছে তোমার? পরশু ঢাকা থেকে গেলে আর আজকেই চলে আসলে? না, কিছু হয়নি। কিছু না হলে তুমি চলে আসলে কেন? এমনি। মানে মানে কি? কোনো কারণ ছাড়া আসছো নাকি? বলো না কি হয়েছে। কোনো পার্সোনাল ম্যাটার নাকি আমাকে বলা যায় না? আসলে মা বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলছো? বাড়িতে যাবার সাথেই বিয়ে ঠিক করে ফেলেছে? হুম। ঠিক করেছো তো ভালো কথা, কিন্তু চলে আসলে কেন বিয়েটা না করে? তাতে কি? আমার বিয়েটা হয়ে গেলে তুমি খুশি হতে। অমন করে বলছো কেন? বাড়িতে গেলে তো বিয়ে করার জন্য, আর না করে আসলে তাই বললাম। সাদিয়া প্লিজ, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও, আমার ভালো লাগছে না। আচ্ছা বলবা তো তোমার কি হয়েছে? সেই আসার পর থেকেই দেখে আর যে মুখটা বাংলার 5-এর মতো করে বসে আছো। আচ্ছা সাদিয়া, তোমাকে কিছু কথা বলবো, মন খারাপ করবে না তো? মানে কি বলবে? কোনো খারাপ কিছু না তো? তেমন কিছু না, তবে আজ কেন জানি না তোমাকে আমার কথাগুলো বলা উচিত, না হলে নিজের কাছে কেমন যেন এক অজানা অনুভূতি কাজ করছে। কি কথা তোমার? বাড়ি থেকে তো আবার সত্যি তোমার বিয়ে দিয়ে দিচ্ছে, আর তুমি রাজি হয়ে যাওনি তো? আরে তেমন কিছু না, অন্য কথা। কি সবটা বলবা তো? অত পেঁচানোর কি আছে? তোমার সাথে রিলেশনে জড়ানোর আগে আমি অন্য একটা মেয়ের সাথে রিলেশনে ছিলাম। মানে কি বলছো তুমি? দেখো, আমার সাথে কিন্তু ফাইজলামি করবা না। ফাইজলামি করছি না, যা সত্যি সেটাই বলছি।
শুধু কি একটা মেয়ের সাথেই রিলেশনে গেছিলি নাকি আরো মেয়ে আছে? দেখো সাদিয়া, রাগ না করে আগে আমার কথাটা তো বলতে দিবে। কি কথা শুনবো তোর? আমি তো মনে করেছিলাম তুই ভালো, তাই তোর সাথে রিলেশনে জড়িয়েছিলাম। শেষমেশ তুই কি না আমাকে ধোকা দিলি? তুমি আমাকে যেমন ভাবছো ঠিক তেমনটা না। কি তেমনটা বল? আর কয়টা মেয়ের জীবন নিয়ে খেলা করেছিস? আগে আমার পুরো কথাটা শোনো, তারপর যদি তুমি মনে করো যে আমি খারাপ তাহলে যা বলবে আমি তাই করব। ঠিক আছে, বলো। তখন আমি 10ম শ্রেণীর ছাত্র। সামনে এসএসসি পরীক্ষা, বেশ ভালোভাবে প্রস্তুতিটা নিয়েছি যে ভাবি হোক ভালো রেজাল্ট করতে হবে। পরীক্ষার প্রথম দিন সকালে খুব ভোরে উঠে ভালোভাবে নিজের পড়াটা শেষ করে পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হব। আম্মু, কোথায় গেলে তুমি? আসছি। তাড়াতাড়ি, আজকে প্রথম দিন, তাড়াতাড়ি যেতে হবে, সিট খুঁজতে হবে। আরে বাবা, আসছি। আচ্ছা তাড়াতাড়ি হা কর, রেডি হতে থাক আর আমি খাইয়ে দিচ্ছি। রেডি হচ্ছে আর আম্মু খাইয়ে দিচ্ছে। আচ্ছা আম্মু, আমি রেডি হয়ে গেলাম। ভালোভাবে যা, আর সবকিছু দেখে শুনে তারপর লেখা শুরু করবি। খেয়াল রাখিস কেউ আবার নকল এনে অন্যের পায়ের নিচে ফেলে দেয়, মাঝে মাঝে নিচে খেয়াল করবি, ঠিক আছে? আচ্ছা, মনে থাকবে, আমি গেলাম। হল পড়েছে আমাদের স্কুল বাদে অন্য একটা স্কুলে, আগে তেমন যাওয়া হয়নি সেদিকে, চিনিও না তেমন কিছু। সারাদিন বাড়িতে থাকলে যা হয় আর কি। স্কুলে আসার পর নিজের সিট নাম্বার খুঁজতে গিয়ে অবস্থা প্রায় নাজেহাল। শুনেছিলাম আমাদের সাথে নাকি ওখানকার গার্লস স্কুলের মেয়েরা পরীক্ষা দিবে, তাই আগের থেকে পরিপাটি হয়ে এসেছি। যদি কোনো মেয়ের সাথে পরিচয় হওয়া যায় তো ওই আর কি। ক্লাসের ভিতরে বসে আছে, অনেক মেয়ে পড়েছে, কোনটা রেখে যে কোনটার সাথে পরিচয় হবো ভাবতেই পারছিলাম না। সব বন্ধুদের পাশের সিট একটা করে মেয়ে পড়েছে। আমার সিটের পাশেও কারো নাম্বার আছে, তবে সে আসেনি। দোয়া করি যেন কোনো এক সুন্দর মেয়ে আমার পাশে পড়ে। পরীক্ষা প্রায় শুরু হওয়ার পথে, তবে আমার পাশে যে বসবে সে আসেনি। কিছুক্ষণ বাদে স্যার আসলেন ক্লাসে। মনে মনে আফসোস করতে থাকলাম, শালার কি কপাল, স্কুলে থাকতে তো কোনো মেয়ে ছিল না, এখানেও মনে হয় হবে না। স্যার ভেতরে আসবো? কণ্ঠটা শুনে দরজার দিকে তাকিয়ে দেখে এক মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, চোখগুলো ফ্রেমের বড় চশমা, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। দেখে যেন মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছি। পুরো ক্লাসে একবার চোখ বুলিয়ে নিলাম, কোথাও আবার কোনো সিট ফাঁকা আছে নাকি। না, খালি নেই। যাক, মেয়েটা তাহলে আমার পাশেই বসবে। আসতে দেরি করলে কেন? স্যার আসতে দেরি হয়ে গেছে, তারপর আবার হলো নাম্বার খুঁজতে গিয়েও দেরি হয়ে গেছে। ঠিক আছে, দেখো তোমার সিট কোনটা। মেয়েটা ক্লাসের ভিতরে আমার পাশের সিটে এসে নাম্বারটা দেখে বসে পড়ল। নিজেকে কিছুটা ঠিক করে নিল। বললাম, হ্যালো। মেয়েটা একবার আমার দিকে তাকিয়ে আবার খাতা নিয়ে বৃত্ত ভরাট করতে শুরু করে দিল। আসতে দেরি করলেন যে? আপনি কি ঠসা? স্যারকে বললাম, শুনতে পাননি? আর কিছু না বলে নিজের লেখায় মনোযোগ দিলাম। বুঝতে পারছি সুন্দর হওয়ার জন্য কিছুটা অহংকার আছে তার মধ্যে। প্রথম 2টা পরীক্ষা বেশ ভালোভাবেই দিয়েছে। দুই দিনে মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি, তাই আর কোনো কথা বাড়াইনি। আজকে গণিত পরীক্ষা প্রশ্নটা হাতে নিয়ে দেখলাম ভালোই, আমার জন্য সহজ হয়েছে, কমন আছে। একভাবে অঙ্ক করছি, মনে হলো পাশের থেকে কেউ যেন আমার পেটে কলম দিয়ে গোতা দিল। মেয়েটার দিকে তাকালাম। 3 নাম্বার অঙ্কটা করছেন? সিয়াম হ্যাঁ সূচক জানালো। প্লিজ আমাকে একটু দেখান। আমি আর সেদিকে না তাকিয়ে নিজের অঙ্ক করায় মনোযোগ দিলাম। অনেক ভালো লাগছে, নিজেকে গর্বিত মনে করছি যে 2 দিন আমার সাথে কথা বলতে চাইনি, আজ নিজেই বলছে অঙ্কটা দেখাতে। আর চোখে তাকিয়ে দেখলাম মেয়েটা তার কলমের খাপ প্রায় কামড়িয়ে আলু ভর্তা বানিয়ে ফেলেছে। আর ওদিকে তাকাচ্ছে, কারো কাছ থেকে কোনো কিছু দেখা যায় কিনা। বুঝতে পারলাম মেয়েটার অঙ্ক কমন পড়েনি। স্যার অন্যদিকে তাকাতেই মেয়েটাকে ডেকে অঙ্কটা একবার দেখালাম। আর একটু দেখান, হয়ে গেছে, গ নাম্বারের শেষের টুকু। অঙ্কটা দেখি আবারও নিজের পরীক্ষা দেওয়ার ব্যস্ত হয়ে গেলাম। কিছুক্ষণ বাদে আবারও কলম দিয়ে গোতা দিল। আমি বললাম, কি? 6 নাম্বার অঙ্কটা করছেন? হুম। প্লিজ দেখান না, প্লিজ। আপনার কি অঙ্ক কমন পড়েনি? না। কি আর করার, একে একে প্রায় 4টা অঙ্ক দেখালাম। পরীক্ষা শেষে ক্লাস থেকে বের হয়ে বন্ধুদের সাথে আলোচনা করছি কে কেমন পরীক্ষা দিল। ধন্যবাদ আপনাকে। কেন? আজকে আপনি না থাকলে তো আমি মনে হয় এবার আর পাশ করতেই পারতাম না। না, ঠিক আছে। আমি নীলা, আর আপনি? আমি সিয়াম। আচ্ছা আসি, ভালো থাকবেন। আপনিও। নীলা চলে গেল। সিয়াম বন্ধুদের সাথে গল্প করতে করতে বাসায় চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে পড়তে বসেছে। সিয়াম, পড়া হয়েছে তোর? না, আর কিছু বাদ আছে। মানে কি, পরীক্ষা দিতে যাবি না? 8টা বাজতে চললো, খাওয়া দাওয়া করে রেডি হয়ে নে। যাও, আসছি। তাড়াতাড়ি রেডি হয়ে পরীক্ষা দেওয়ার জন্য চলে গেল। ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে, সময় হয়নি তাই গেট খুলেনি। হাই, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? ভালো। আমাকে আপনি করে বলার দরকার নেই, তুমি আর আমি তো সমবয়সী, তাই তুমি করে বলবা, ঠিক আছে? আচ্ছা, প্রথম 2 দিন যে কথা বলেছিলাম না, তার জন্য মন খারাপ করনি তো? আরে না। আসলে কি জানো,
আমি কোনো অপরিচিত ছেলের সাথে তেমন বেশি কথা বলি না। ও আচ্ছা, তা আজকের পরীক্ষায় প্রস্তুতি কেমন নিয়েছো? মোটামুটি ভালোই। তুমি? ভালো। চলো ক্লাসে যাই, গেট খুলতে আসছে। পরীক্ষা দেওয়ার জন্য ভেতরে গিয়ে বসলো ওরা। একে একে প্রায় সবগুলো পরীক্ষা শেষ। নীলার সাথে প্রায় বেশ একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। শেষের দিন পরীক্ষা দিয়ে হল থেকে বের হচ্ছিল। আচ্ছা নীলা, রাগ না করলে একটা কথা বলি। বলো। বলছিলাম আমাদের পরীক্ষা তো শেষ, আবার কখনো কোনোদিন যোগাযোগ হবে কিনা জানি না। যদি তোমার নাম্বারটা দিতে ভয় নেই, রোজ রোজ ফোন দিয়ে তোমাকে বিরক্ত করব না, মাঝে মাঝে ফোন দিব। ওর কথা শুনে নীলা হেসে উঠল। হাসছো কেন? আমি কি খারাপ কিছু বলছি? আরে না, এমনি। তুমি কত বোকা। কেন? আরে আমরা তো বন্ধুর নাম্বার চাইছো, ভালো কথা। অত কথা বলার দরকার কি? না মানে মনে করেছিলাম তুমি যদি খারাপ ভাবো। আচ্ছা বাদ দাও, আমি তো তেমন ফোন ব্যবহার করি না, আম্মুরটা মাঝে মাঝে ব্যবহার করি। বরং তোমার নাম্বারটা দাও, আমিই যোগাযোগ করব। ঠিক আছে। তাড়াতাড়ি প্রশ্নের এক পাশ ছিঁড়ে নাম্বার লিখে ওর হাতে দিলাম। আচ্ছা নীলা, আরেকটা কথা বলি। বলো। চলো না কোথাও থেকে আজকে ঘুরে আসি, তারপর বাসায় যেও। না, বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে, নয়তো আম্মু চিন্তা করবে। ও আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে পৌঁছে দেই। না, আমি চলে যেতে পারবো। আচ্ছা ভালো থেকো, গেলাম। সিয়ামও বাসার দিকে রওনা দিল। নীলার জন্য কেমন যেন খারাপ লাগছে। বুঝতে পারছে না মনের মাঝে এমন বিরাজ করছে কেন। মনে হচ্ছে যেন কেউ ওর থেকে দূরে কোথাও হারিয়ে যাচ্ছে, যাকে আর ফিরে পাবে না। পরীক্ষা শেষ হয়েছে আজ 2 দিন, কিন্তু নীলা এখনো ফোন দেয়নি। বুঝতে পারছে না সে কি পরীক্ষা দেওয়ার পরে ভুলে গেল। সারা দিন ফোন হাতে নিয়ে বসে থাকে, এই বুঝে নীলা ফোন দিল। কখনো কখনো যখন অপরিচিত নাম্বার থেকে মিসড কলও আসে, সাথে সাথে ব্যাক করে, এই বুঝে নীলা ফোন দিয়েছে। কিন্তু আশাই গুঁড়ো বাড়ি। সন্ধ্যের দিকে বাসার ছাদে দাঁড়িয়েছিল। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখলো অপরিচিত একটা নাম্বার। বেশ আগ্রহ নিয়ে কলটা রিসিভ করলো। যদি নীলা হয়তো। হ্যালো। নিশ্চুপ, কোনো কথা নেই। হ্যালো, কে বলছেন? নীলা বলছিলাম। নীলা, তুমি কেমন আছো? কি হয়েছে? তোমার সেই পরীক্ষা দিয়ে গেলে আর ফোন দিলে না, কোনো সমস্যা হয়নি তো তোমার? আরে থামো, একেবারে সব কথা শেষ করে ফেলবে নাকি? আগে বলো, ফোন দাওনি কেন? তোমাকে বললাম না, এটা আমার আম্মুর ফোন, কথা বলতে সমস্যা হয় সেই জন্য। ও, কেমন আছো? ভালো আছি, তুমি? ভালো। কি করতেছো? এই বসে আছি, পরীক্ষা তো শেষ। কোথাও ঘুরতে যাওনি? না, তুমি কোথায়? বাড়িতেই আছি, ভাবছি কালকে মামা বাড়িতে ঘুরতে যাব। ও আচ্ছা। আচ্ছা রাখলাম, আম্মু আসছে। যাক, কিছুটা ভালো লাগছে। অবশেষে নীলার সাথে কথা বলতে পারলো সিয়াম। নীলা নাম্বারটা জানু নামে সেভ করে রাখলো। জানি না জানু বলে কখনো ডাকার সুযোগটা পাবে কিনা। লিখে রাখায় তো দোষ নেই। তারপর থেকে নীলার সাথে 1-2 দিন পর পরই কথা হতো, যা সিয়ামের কাছে খুবই বিরক্তকর ছিল। মন চাইতো সব সময় কথা বলতে, কিন্তু ফোনটা তার মায়ের হওয়ায় তার হয়ে ওঠে না। তাই সিদ্ধান্ত নিল নীলাকে একটা ফোন কিনে দিবে, যাতে সবসময় কথা বলতে পারে। সিয়ামের নিজের কাছে জমানো প্রায় 2000 টাকা ছিল। আম্মুর কাছ থেকে এটা সেটা বলে আরো কিছু টাকা নিয়ে একটা সুন্দর দেখে বাটন ফোন কিনে নিল নীলাকে দেওয়ার জন্য, যাতে সবসময় কথা বলা যায়। হ্যালো নীলা, কেমন আছো? ভালো, তুমি? ভালো। আচ্ছা কালকে কি আমরা দেখা করতে পারি? কালকে কিন্তু কেন? এমনি, সেই পরীক্ষা দেওয়ার সময় আমাদের দেখা হয়েছিল আর দেখা হয়নি, তাই আর কি। ঠিক আছে, কালকে বিকেলের দিকে আমরা যেখানে পরীক্ষা দিয়েছিলাম সেই স্কুলের সামনে অপেক্ষা করো। ঠিক আছে। আচ্ছা রাখলাম, আম্মু আসছে। আচ্ছা। মনের মাঝে কেমন যেন এক অজানা অনুভূতি বিরাজ করছে, কেমন যেন করছে। আবার কতদিন পরে নীলাকে দেখতে পাবে। হয়তো নীলাকে সে ভালোবেসে ফেলেছে, নয়তো কেন ওর জন্য এত আগ্রহ দেখা করার, কথা বলার, পাশে থাকার। ও ভাবলো কালকে নীলাকে ওর ভালোবাসার কথা বলে দিবে। পরের দিন বিকেলে সেই স্কুলের পাশে এসে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখলো নীলা আসছে। একটা মেরুন কালারের জামা পরেছে, দেখতে বেশ ভালোই লাগছে। কি ব্যাপার, ওভাবে তাকিয়ে কি দেখছো? না কিছু না, তোমাকে বেশ সুন্দর লাগছে। আচ্ছা তাই নাকি? হুম। তা কি জন্য দেখা করতে বললে? দেখা করার জন্য কি কোনো কারণ থাকে নাকি? আছেই তো, বোঝা যাচ্ছে। তোমার হাত পেছনে রেখেছো কেন? কি আছে হাতে দেখি? দেখবে তো, তবে তোমাকে তার আগে একটা কথা বলার ছিল। বলো।
আমি বেশি কথা পেঁচানো পছন্দ করি না, যা বলার সোজা সাপটাই বলি। বুঝলাম, কি বলবে সেটা তো বলো। নীলা, আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে ভালোবাসতে পারবে? কথাটা বলে নীলার মুখের দিকে তাকালো সিয়াম। হঠাৎই নীলার হাসি মুখটা কেমন যেন বিলীন হয়ে গেল। মনে হয় মন খারাপ করেছে। কি হলো, চুপ করে আছো যে? সিয়াম, আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম আর তুমি তার এই প্রতিদান দিলে। নীলার কথাটা শুনে মন খারাপ হয়ে গেল। তাহলে কি নীলা ওকে ভালোবাসে না, শুধুই বন্ধু ভাবে? মাথাটা নিচু করে মন খারাপ করে দাঁড়িয়ে রইল সিয়াম। সব সময় ভালোবাসবে তো? সামনে দাঁড়িয়ে থাকা নীলাই বলল কিনা দেখার জন্য মাথাটা উঁচু করে দেখলো। কি হলো বলো, সব সময় ভালোবাসবে তো? কথাটা শুনে যেন রবি সিমের মতো আপন শক্তিতে জ্বলে উঠল সিয়াম। হ্যাঁ। আচ্ছা এখন দাও, কি এনেছো আমার জন্য দেখি। পেছন থেকে নীলার জন্য আনা ফোনটা বের করে দিল। কি আছে এটার ভেতরে? একটা মোবাইল আছে। মোবাইল? কিন্তু কেন? যাতে সবসময় তোমার সাথে কথা বলতে পারি। দেখো না, তোমার মায়ের ফোন দিয়ে কথা বলতে সমস্যা হয়। ওলে বালে, আচ্ছা ঠিক আছে দাও। চলো একটু একসাথে পাশাপাশি চলি। চলো। নীলার সাথে কিছুক্ষণ ঘোরাঘুরির পর ওর বাসায় চলে গেল আর সিয়াম ওর বাসায় চলে আসলো। তারপর থেকে রোজ ফোনে কথা হতো, তবে বেশি বলতে পারতো না। কিছুক্ষণ কথা বলার পরেই বলতো আম্মু আসতেছে। নীলার মায়ের ওপর বেশ রাগ হতো, সবসময় কেন কথা বলার মাঝে চলে আসতে হবে। দেখতে দেখতে কেটে গেল 1.5 বছর। ভাগ্যচক্রে দুজনে একই কলেজে ভর্তি হয়েছিল। প্রথম ইয়ার ফাইনালে নীলার রেজাল্টটা খারাপ হয়েছিল, যার জন্য নীলা সিয়ামকে কিছুদিন ইগনোর করে চলেছে। রেজাল্ট খারাপ করেছে তাই সিয়ামও কিছু বলেনি, কিন্তু বর্তমানে নীলা একটু বেশি ইগনোর করছে বোধ হয় ওকে। ফোন দিলে ধরতে চায় না, মেসেজেরও রিপ্লাই দেয় না। কলেজেও ঠিক মতো আসে না। সিদ্ধান্ত নিল নীলা কালকে কলেজে আসলে জিজ্ঞেস করবে। পরের দিন কলেজে সকালে নীলাকে অনেকবার ফোন দেওয়ার পর ধরেছিল, তাই ওকে কলেজে আসতে বলেছিল। দুজনেই ক্যাম্পাসে বসে আছে। নীলার দিকে তাকিয়ে দেখলো সে শুধু এদিক সেদিক তাকাচ্ছে। বুঝতে পারলো বিরক্ত বোধ করছে। নীলা, আমাকে একটা কথা বলবে? কি? তুমি ইদানিং দেখছি আমার সাথে তেমন কথা বলতে চাও না, ইগনোর করছো। কি হয়েছে তোমার? কোথায় ইগনোর করছি? তাহলে অন্যদিকে তাকিয়ে আছো কেন? আর এদিকে ওদিকে কি দেখছো? না কিছু না, ভালো লাগছে না তাই। আচ্ছা আমি গেলাম, ক্লাস শুরু হয়ে যাবে। আগে আমার প্রশ্নটার উত্তর দাও। হাত ছাড়ো। কেন, কি হয়েছে? তোমাকে হাত ছাড়তে বলেছি, ছাড়ো। সিয়ামও ছেড়ে দিল। তুমি জানতে চাও না কেন ইগনোর করি? কারণ তোমাকে আমি আর ভালোবাসি না। কথাটা শোনার জন্য হয়তো সিয়াম প্রস্তুত ছিল না। মানে আবার কি, শুনতে পাওনি? তুমি আমার সাথে ফাইজলামি করছো না তো? তোমার কি মনে হয় আমি তোমার সাথে ফাজলামি করছি? কিন্তু আমি কি করেছি সেটা তো বলবে। তুমি কিছুই করনি, যা করার সব আমি করেছি। মানে তোমার সাথে আমার রিলেশনে জড়ানোটাই ভুল ছিল। তুমি আসতো একটা বেড়া। কি বলছো নীলা? হ্যাঁ ঠিকই বলছি, সব সময় ফোন দিয়ে ডিস্টার্ব করবা। যদি জানতাম তাহলে তোমার সাথে রিলেশনে জড়াতাম না। তোমাকে ফোন দিয়ে খোঁজ নেই কারণ তোমাকে যে আমি বড্ড ভালোবাসি নীলা। এটা ভালোবাসা না, আবেগ। আবেগের বশে কথাগুলো বলছো। আমিও এতদিন সেই আবেগেই বন্ধু ছিলাম, এখন বুঝতে পারছি। সুতরাং আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। নীলা, তুমি আমার সাথে এটা করতে পারো না। তুমি যদি বলো তো আমি আর রোজ রোজ তোমাকে ফোন দিয়ে বিরক্ত করব না, তোমাকে জ্বালাবো না। যখন তুমি ফ্রি থাকবে শুধু 2-3 মিনিট কথা বললেই হবে। তবুও রিলেশনটা নষ্ট করো না। দেখো সিয়াম, আমি কারোর সাথে রিলেশন রাখতে পারবো না। তোমার জন্য আমার পড়ালেখা নষ্ট হয়ে যাচ্ছে। সব থেকে ভালো হয় তুমি আমাকে ভুলে যাও আর 2 দিন বাড়িতে আরাম করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। ক্যাম্পাসেই বসে রইল সিয়াম। নীলা এটা কিভাবে পারলো? বেশ শান্তভাবেই ওর সাথে ব্রেকআপ করে দিল। জোরে হামাও করে কাঁদতে ইচ্ছে করলো, কিন্তু পারলো না। আশেপাশে অনেক মানুষ রয়েছে। চুপটি করে বাসায় চলে আসলো। তারপর থেকে সারাক্ষণ নিজেকে রুমের মধ্যেই আবদ্ধ করে রাখতো। নীলার ফোন বন্ধ থাকে সব সময়। কলেজে গেলেও কথা বলতে চায় না, তাই আর যায় না। ওর সাথে দেখা হওয়ার পর কথা না বললে যে কষ্ট পাবে, তার থেকে দেখা না হলে কষ্ট হয়তো কিছুটা কম পাবে, সেটা ভেবেই বাড়িতে বসে থাকে সিয়াম। কথাগুলো শেষ করে পাশে বসে থাকা সাদিয়ার দিকে তাকিয়ে দেখলো তার চোখের কোনায় বিন্দু বিন্দু জল জমে আছে। সিয়ামের চোখটাও ভিজে উঠেছে। তারপর আর কি, যা হবার তাই হলো। ওর সাথে যোগাযোগ বন্ধ, ব্যাস। না। তারপর কি হলো? না। সত্যি না নাকি আমাকে বলতে চাও না আর কিছু? সবই তো বললাম। তো এতদিন আমাকে কিছু বলনি কেন?
এমনি বলা হয়ে ওঠেনি, তাছাড়া আজকেও হয়তো বলা হতো না। শুধু শুধু কি? তোমাকে বললাম না, বাসা থেকে বিয়ে ঠিক করেছে। আর যার সাথে করেছে সে আর কেউ না, নীলা। মানে কি? তোমার বাড়ি থেকে জানতো যে তুমি নীলাকে ভালোবাসতে? না, কিভাবে জানবে? বলেছিলাম না তো, জানতে পারলে না ঠ্যাং ভেঙে দিত। আচ্ছা তাই নাকি? আচ্ছা সিয়াম, তুমি আমাকে কতটা ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন? কারণ আমার খুব ভয় হচ্ছে যদি তুমি নীলাকে এখন বিয়ে করে নাও, কারণ সে তো তোমার গার্লফ্রেন্ড ছিল। সাদিয়া হতে পারে, নীলা আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সে চলে গিয়েছে, তুমি আছো এখন আমার। তবুও আমাকে বিয়ে করতে পারবে? বিশ্বাস করো, আমি তোমার মা বাবার সাথে কখনোই ঢাকার ভাষায় কথা বা খারাপ ব্যবহার করব না, শুধু তুমি আমার পাশে থেকো। যে ধরার মাঝে বোঝা যাচ্ছে কিছু একটা হারিয়ে যাচ্ছে। হারানোর ভয় যেমনটা সিয়াম উপলব্ধি করেছিল, সে কি সেই পুরনো প্রেমের সাড়া দিয়ে সাদিয়া নামের মেয়েটাকে কষ্ট দিতে পারবে? সেও কি পারবে তাকে ছেড়ে থাকতে? ভালোবেসে তাকে না পাওয়ার কষ্টটা যে সিয়ামও বুঝতে পারে না। যে করেই হোক, কালকে সাদিয়াকে নিয়ে দরকার হয় বাড়িতে যাবে। বাবা যেটাই বলুক না কেন বোঝানোর চেষ্টা করবে। কি হলো, কি ভাবছো? কিছু না। আমাকে ভুলে যাবে না তো? আচ্ছা, কালকে কি তুমি আমার সাথে আবার গ্রামে যেতে পারবে? হ্যাঁ। কিন্তু তোমার বাসায় কি বলবে? তারা তোমার ব্যাপারে জানে, তাদেরকে তোমার কথা বলেছিলাম। বলো কি, তারা মেনে নিল? কেন নিবে না? এক বাপের এক মেয়ে। বাপ আবার কারো একটা ছাড়া দুইটা হয় নাকি? ফুর, ফাইজলামি করো না তো। আচ্ছা, সন্ধ্যা হতে চলো, চলো বাসায় যাওয়া যাক, আর কালকে সকালে আমরা যাচ্ছি। ঠিক আছে। হোস্টেলে চলে আসলো সিয়াম। রাতে শুয়ে আছে, সাদিয়াকে পুরোটা বলা হয়নি। কেনই বা নীলার সাথে তার যোগাযোগ হয়নি সেটা ভাবছে। ইন্টারের টেস্ট পরীক্ষার মাত্র 10 দিন বাকি, এমনটাই শুনেছিল বন্ধুদের কাছে। আসলে তারপর থেকে আর কলেজেই যাওয়া হয়নি। নীলাকে আর ফোন দিয়ে বিরক্ত করেনি। অবশ্য ওর ফোনটা প্রায়ই বন্ধ থাকতো। স্যারা বলেছে কলেজে না গেলে নাকি পরীক্ষা দিতে দিবে না। তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে যায়। নীলাকে দেখলো আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। অনেকদিন পরে দেখা, সেই চিরচেনা মুখ, মুখের হাসিটাও রয়েছে হালকা। কথা বলতে খুব ইচ্ছে করছে। ধীর গতিতে তার কাছে গেল। হঠাৎ করে কোথা থেকে যেন তাদেরই কলেজের ক্লাসমেট নীলয় এসে নীলার গায়ে ধাক্কা দিয়ে দাঁড়ালো। বিষয়টা হয়তো দেখার জন্য প্রস্তুত ছিল না, তবুও ভাবলো একই ক্লাসে বন্ধু হতে পারে। তবে বেশ ঘনিষ্ঠভাবে একে অন্যের সাথে কথা বলছে। হাই নীলা। নীলা ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখলো। কেমন আছো? ভালো। তোমার এই অবস্থা কেন? তোমার জন্য। মানে ফাজলামি করছো? আবেগটা বুঝি কাটেনি এখনো? ওসব বাদ দিয়ে মন দিয়ে পড়ালেখা করো, বুঝলে? আর হ্যাঁ, ওকে তো চিনোই, নীলয় আমার বয়ফ্রেন্ড। কিছুটা ধাক্কা খেলো। ভয় নেই, পড়ে যায়নি। মানুষ কিভাবে পরিবর্তন হতে পারে সেটা হয়তো নীলাকে না দেখলে বুঝতে পারতো না সিয়াম। নীলার জন্য মন খারাপ করছে না, বরং ঘৃণা হচ্ছে তার উপর। কিভাবে সে পারলো ওকে ছেড়ে অন্য কারোর সাথে চলে যেতে? সেদিনের মতো বাসায় চলে আসলো। সিদ্ধান্ত নিল নীলার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। নিজের পড়ায় মনোযোগ দিল। ইন্টার পরীক্ষা দিল। শেষের পরীক্ষার দিন হয়তো নীলাকে শেষ দেখেছিল। রেজাল্টটা ভালো ছিল, যার ফলে এখানে চান্স পেয়েছিল। তারপর প্রায় 2 বছর পর গতকালকে দেখল নীলাকে। আগে থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে সে। সাদিয়াকে হয়তো কথাগুলো বলা যেত, তবুও বলল না। থাক না, কিছু কথা অজানা। নীলাকে না হয় একাই ঘৃণা করে যাক। অন্যকে তার কথা বলার কি দরকার আছে? সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাদিয়াকে ফোন দিল। হ্যালো সাদিয়া, কোথায় তুমি? বাসায়। বাসায় মানে যাবে না? হ্যাঁ যাব, কিন্তু কিন্তুটা কি? তার আগে তোমাকে আমার বাসায় এসে আমার বাবার সাথে কথা বলে নিতে হবে যে তুমি আমাকে নিয়ে যাচ্ছ। আপনি যে নাম্বারে কথা বলেছেন তিনি এখন ব্যস্ত আছে, দয়া করে ফোনটা কেটে দিন। সিএম ফাজলামি করো না তো, তোমাকে আসতে বলেছি। কি বলছো? তোমার বাবা যদি কিছু বলে? কিছু বলবে না, তারা তো তোমার ব্যাপারে জানেই। তবু ভয় করছে। তোমাকে আসতে বলছি, আসো। আসছি। রেডি হয়ে সাদিয়ার বাসার দিকে রওনা দিল। না জানি সাদিয়ার বাবা ওকে কি বলবে। অবশ্য তার সাথে 2-1 কথা হয়েছিল, তবে সে জানতো সিয়াম সাদিয়ার বন্ধু। কিন্তু এখন গেলে কি ভাববে তাই নিয়ে খুব চিন্তা হচ্ছে। মনে সাহস নিয়ে সাদিয়ার বাসায় গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো, আপনি? হ্যাঁ ভালো। বসো, দাঁড়িয়ে কেন? না আঙ্কেল, সমস্যা নেই, সাদিয়াকে দেখছি না যে। ও রুমে রেডি হচ্ছে, তুমি বসো। সিয়াম আর জোর করলো না, চুপ করে বসে পড়লো। শুনলাম তুমি আর সাদিয়া নাকি প্রেম করো। কথাটা শুনে কিছুটা ঘাবড়ে উঠল। তার বলার ধরনে কিছুটা রাগী ভাব মনে হচ্ছে।
নাও চা নাও। চায়ের কাপটা নিয়ে নিল। চায়ের কাপে চুমুক দেওয়ার সাথেই আবার তিনি বলে উঠলেন, আমার মেয়ে বলল তুমি নাকি ওকে নিয়ে তোমাদের গ্রামের বাড়িতে যেতে যাচ্ছ। জি আঙ্কেল। কারণটা কি জানতে পারি? আসলে আঙ্কেল ওই আর কি। থাক বাবা, বলতে হবে না। সাদিয়া বলেছিল, শুধু এতটুকুই বলবো, একটাই মাত্র মেয়ে আমার, সে যেন সেখানে থেকে হাসি খুশিভাবে ফিরে আসে। যদি মন খারাপ থাকে তো বুঝতে পারছো। আচ্ছা বাবা, আমরা এখন বের হই। যা। আর সিয়াম বাবা, ওকে দেখে শুনে নিয়ে যেও। জি আঙ্কেল। রাস্তায় এসেই সাদিয়ার মাথায় একটা গাঁটটা মেরে দিল আস্তে করে। ওই মারলে কেন? তো কি করবো, তোমার বাবার সাথে দেখা করা দরকার ছিল বুঝি। না হলে থ্রেট না দিত কে ভয় পাইছো, তাই তো? না। ভালো জানোই তো আমি হাসি খুশি ভাবে ফিরে না আসলে কি হবে। আমার বাবা খুব রাগী। এবার চলো। দুজনেই বাসের মধ্যে বসে আছে। তোমার বাড়িতে কি জানে যে তুমি আমাকে নিয়ে যাচ্ছ? না। না মানে তাদেরকে বলনি? যদি তারা আমাকে দেখে কিছু বলে? তাহলে আমি আছি কেন? তুমি তো আবার সুযোগ পেলে বলা যায় না আমাকে ছেড়ে চলে যেতে পারো। তুমি আমাকে এমন ভাবো? যাও, তোমার সাথে কথাই বলবো না। উলি আমার বাবুটা দেখি রাগ করেছে। এই কি করছো, বাসের মধ্যে মানুষজন দেখছে তো? আচ্ছা আমাকে কি ওই মেয়ে মানে নীলার সাথে দেখা করাবে? ভালো কথা মনে করেছো। মানে ভাবছি এখান থেকে গিয়ে সোজা আগে নীলার সাথে দেখা করব। ওকে বলবো যে আমি ওর সাথে বিয়ে করতে পারবো না, তারপর গিয়ে সোজা বাবা মায়ের সাথে কথা বলবো। কিন্তু তুমি ওর সাথে কথা বলবে কিভাবে? ওকে ফোন করে আসতে বলছি, বিকালে যাতে দেখা করে। নাম্বার আছে ওর? আগের নাম্বার মনে আছে, ফোন দিয়ে দেখি খোলা আছে কিনা। নীলার সে আগের নম্বরে ফোন দিলে ফোন বাজছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি সিয়াম বলছিলাম, আপনি কি নীলা? না, আমি নীলার ছোট বোন। সিয়াম বলতে আপনার সাথে আপুর বিয়ে ঠিক হয়েছে না? আচ্ছা, তোমার আপু কোথায়? আপু অন্য রুমে, দাঁড়ান আমি দিচ্ছি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো, আপনি? জি ভালো। আপনি করে বলছো যে? তুমি করে বলার অধিকারটা যে নেই। ধুর, বাদ দাও তো। 2 দিন বাদে বিয়ে হবে আবার নাকামো করছো। আচ্ছা, আজকে বিকালে দেখা করতে পারবেন? কোথায়? আগে যেখানে সবসময় দেখা করতাম সেই স্কুলের কাছেই। ঠিক আছে, তার আগে তুমি করে বলো। আচ্ছা, 3টার দিকে চলে এসো। আচ্ছা আসবো। কি করছো? বাসে বসে আছি। কেন, তুমি না বাড়িতে? না, ঢাকায় আসছিলাম কালকে, আজকে আবার বাসায় যাচ্ছি, ভাবলাম আগে তোমার সাথে দেখা করব। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, আসো, আমি অপেক্ষা করব। আচ্ছা, রাখলাম। ফোনটা কেটে সাদিয়ার দিকে তাকিয়ে দেখলো মুখ হাঁ করে তাকিয়ে আছে। অমন হাঁ করে তাকিয়ে আছো যে মুখে মশা ঢুকবে তো। শালা পুরান গার্লফ্রেন্ডকে পাইয়া আমাকে ভুলে গেছোস? অত কথা কি ওর সাথে? হ্যাঁ, নিজের হবু স্বামীকে শালা বলছো? স্বামী নাকি দেখা যাবে? ফোনেই গলে গেছো, সামনাসামনি দেখা হলে না জানি কি করবে। আমাকে তো মনে হয় ভুলেই যাবে। গেলেই কি খুন করে ফেলবো। আসতে আসতে প্রায় 3টার বেশি বেজে গেছে। স্কুলের কাছে আসতেই দেখলো দূরে নীলা বসে আছে। সাদিয়াকে কিছুটা দূরে দাঁড় করিয়ে রেখে নীলার সামনে গেল ওরা। কেমন আছো? ভালো, তুমি? ভালো। আসতে সমস্যা হয়নি তো? না। মেয়েটাকে? ও মেয়েটা, দাঁড়াও তোমার সাথে পরিচয় করিয়ে দেই। সাদিয়া আমার পাশে এসে দাঁড়ালো। ওর নাম হচ্ছে সাদিয়া, আমার গার্লফ্রেন্ড। আর সাদিয়া ও নীলা তোমাকে যার কথা বলেছিলাম। হাই। হ্যালো সিয়াম, তুমি প্রেম করো? কতদিন? প্রায় 1.5 বছর। তোমার বাড়িতে জানে? না, আজকে জানিয়ে দিব সবার কাছে, তার আগে তোমার সাথে পরিচয় করিয়ে দিলাম। তুমি বাড়িতে গিয়ে বলবা যে তুমি আমার সাথে বিয়ে করতে পারবে না। মানে কি? তুমি আমাকে ছাড়া অন্য মেয়েকে কিভাবে ভালোবাসতে পারলে? কি করব, তোমার প্রতি যে আমার আবেগ ছিল সেটা কেটে গিয়েছে যে। তুমি তো বলেছিলে আবেগ, তাহলে তোমার সাথে ভালোবাসা হলো কবে? আমার ভুল হয়ে গেছিল সিয়াম, আমাকে মাফ করে দাও। দেখো নীলা, তুমি আমাকে যখন ছেড়ে চলে গিয়েছিলে তখন খুব খারাপ লেগেছিল। পরবর্তীতে সাদিয়ার সাথে আমার পরিচয় হয়, আর মেয়েটা আমাকে সত্যি ভালোবাসে। তোমার জন্য আমি কাউকে কষ্ট দিতে পারবো না, বরং তুমি না হয় তোমার সেই নিলয়কে নিয়ে খুশিতে থাকো। আশা করছি বাড়িতে গিয়ে বলবে যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না। সিয়াম আর কথা বাড়ালো না, বাসার দিকে হাঁটা দিল। মেয়েটা তোমাকে এখনো ভালোবাসে হয়তো। তাহলে ওর সাথে বিয়ে করে নাও। আর তুমি? আমাকেও। ফাইজলামি করো। হ্যালো সিয়াম, কোথায় তুমি? বাড়িতে আসতেছি। ও আচ্ছা, তাড়াতাড়ি আসো। কেন, কি হয়েছে? নীলার মা ফোন দিয়েছিল কালকে তোমার আর নীলার বিয়ে দিব। মানে কিছু না, নীলা বলল তুই নাকি বাড়িতে এসেছিস আর ওর সাথে দেখা করতে গিয়েছিলি। হ্যাঁ। ওই বললো কালকে তোর সাথে বিয়ে দিয়ে দিতে, না হলে আবার নাকি তুই ঢাকা চলে যাবি। আচ্ছা তাড়াতাড়ি আয়।
কি বললো তোমার বাবা? নীলার মা নাকি ফোন দিয়েছিল, কালকে নাকি আমার সাথে বিয়ে ঠিক করেছে। মানে কি? মানে কিছুই না, দাঁড়াও নীলাকে ফোন দিচ্ছি। বলেই দুবার ফোন দেওয়ার পর ফোনটা রিসিভ করলো। নীলা, তুমি কি কাজটা ঠিক করলে? কেন? আমি আবার কি করলাম? কি করলে মানে? তুমি তোমার মাকে ফোন করে কি বলতে বলেছো? ঠিকই তো বলেছি, তোমাকে আমি অত সহজে ছেড়ে দিব নাকি? দেখো নীলা, তুমি হয়তো অন্যের ইমোশনাল নিয়ে খেলা করতে পারো, কিন্তু আমি পারি না। সাদিয়াকে আমি ভালোবাসি আর ওকে আমি ঠকাতে পারবো না। পারবো না মানে? আমি জানি তুমি ওকে ভালোবাসো না, আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছো। ঠিক আছে, যা ভাবো, শুধু এতটুকু মনে রেখো, তোমার সাথে যদি আমার বিয়ে হয় তো সে বিয়ে হয়তো ভাবতে পারবে না কি হবে। তার মানে তুমি কালকে নীলার সাথে বিয়ে করছো? মানে? না মানে আমি ওর সাথে বিয়ে করতে যাব কেন? বিয়ে করতে যাবে কেন? আবার তোমার মুখ দিয়ে সত্যটা বের হয়ে এসেছে। আসলে তুমি ধোঁকাবাজ। সাদিয়া, কি সব বলছো? আমার সাথে বাড়িতে চলো। না, আমার তোমার ছেনা হয়ে গেছে, আমি চললাম। সিয়ামও দৌড় দিল ওর পেছনে, তার আগে ও একটা ট্যাক্সিতে করে চলে গেল। বুঝলো না হঠাৎ করে ওর কি হলো। নীলার সাথে সিয়ামের বিয়েটা হয়েছে বলতে গেলে বাবার মান সম্মান বাঁচানোর জন্যই বিয়েটা হলো। বাবা মাকে সাদিয়ার কথা বলার পরেও কিন্তু তারা কিছুই বলেনি, প্রচুর রাগ উঠেছিল। আজকে বাসর রাত, নীলার জন্য হয়তো আজকে শেষ রাতও হতে পারে। মনে এক প্রকার রাগ নিয়েই ঘরে গেল। মুখে ঘোমটা দিয়ে নীলা খাটের ওপরে বসে আছে। দেখো নীলা, আমার সামনে অমন ন্যাকামি করে বসে থাকার দরকার নেই। আমি আগেও বলেছি যে আমি তোমাকে আর ভালোবাসি না, শুধু সাদিয়াকেই ভালোবাসি। তাছাড়া বিয়েটা বাবা মায়ের জন্য করেছি, আমি তোমার মুখটাও দেখতে চাই না। বরং ভালো হবে তুমি আমার পরিবারে বাবা মায়ের সাথেই থেকো। আমি এখনই বাসার পিছন দিয়ে বের হয়ে ঢাকায় চলে যাচ্ছি। তুমি আমাকে এত ভালোবাসো? পেছনে তাকিয়ে দেখে সাদিয়া বসে আছে। সাদিয়া, তুমি কেমনে কি? নীলা কোথায়? কেন, নীলা থাকলে খুশি হতে বুঝি? না মানে তুমি তো চলে গিয়েছিলে, কিভাবে কি? সাদিয়া ওর দিকে একটা কাগজ এগিয়ে দিল। কি আছে কাগজে? জানি না, নীলা বলেছিল এটা তোমার বাসরাতে দিতে। সাদিয়ার হাত থেকে কাগজটা নিয়ে দেখলো চিঠি, লেখা পড়তে শুরু করলো। প্রিয় সিয়াম, প্রিয় সিয়াম, প্রিয় বলে সম্বোধন করলাম বলে রাগ করলে না তো? আসলে তোমাকে প্রিয় বলার অধিকারটা যে হারিয়ে ফেলেছি। অবাক হচ্ছ? যেখানে আমার থাকার কথা সেখানে সাদিয়া কিভাবে আসলো? কালকে যখন তোমরা দেখা করে চলে গেলে তার কিছুক্ষণ বাদে সাদিয়া এসেছিল, কারণ আমি সেখানেই বসেছিলাম। তখন বুঝতে পেরেছি মেয়েরা তোমাকে কতটা ভালোবাসে, আর তুমিও। ভয় নেই যে তোমার বাবা মাকে কি বলবে, আমি বুঝিয়েছিলাম তাদেরকে। তুমি হয়তো ভাবছো আমার সাথেই কেন তোমার বাবা মা দেখা করতে এসেছিল। আসলে তোমার আর আমার প্রেমের কথা তোমার মা বাবাকে বলেছিলাম, সেজন্যই তারা আমাকে দেখা করানোর জন্যই এনেছিল। তুমি হয়তো আমাকে খারাপ ভাবছো, ঘৃণা করো হয়তো আমি কিভাবে তোমাকে ছেড়ে চলে গেলাম। আমি তোমাকে কখনোই ছেড়ে যাইনি। তুমি যখন আমার সাথে রিলেশনে ছিলে খেয়াল করে দেখতাম তুমি পড়ালেখার প্রতি কেমন উদাস হয়ে পড়েছো, তাই তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। ভাবলাম হয়তো ভালোভাবে পড়বে, কিন্তু না, তুমি আমার জন্য তখনও অপেক্ষায় ছিলে। সেজন্য তোমার সাথে ব্রেকআপ করার অভিনয় করেছিলাম। নিলয়কে তুমি হয়তো চেনো, সে কিন্তু আমার বয়ফ্রেন্ড ছিল না, আমরা একসাথে প্রাইভেট পড়তাম, সেখান থেকে পরিচয় ছিল। ওকেই বলেছিলাম তোমার সামনে অভিনয় করতে, যাতে তুমি আমাকে ভুল বুঝছো। আর এসব কিছুই করেছিলাম তোমার ভালোর জন্য। তোমাকে ছাড়া আমিও ভালো ছিলাম না, রোজ কষ্ট পেতাম, তবুও মনকে বুঝাতাম পড়ালেখা শেষ করে যদি ভালো কিছু করতে পারো তো তোমার সাথে না হয় পরে সারাটা জীবন কাটাতে পারবো। পরে যখন আর পারলাম না, তোমার মা বাবাকে জানিয়ে দিলাম আমাদের কথা, যার কারণে আমার সাথে তোমার বিয়ে ঠিক করলো। ভেবেছিলাম সব কথা তোমাকে জানিয়ে আবার আগের মতো করে আগলে রাখবো, কিন্তু তার আগেই তুমি আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে, তাই আর বলিনি। আমি বুঝতে পারিনি তুমি হয়তো অন্য কারোর সাথে রিলেশন চড়াতে পারো। সবশেষে একটা কথাই বলবো, সাদিয়া মেয়েটা ভালো, আমি যতদূর বুঝতে পারলাম। তাকে তুমি তোমার সবটুকু দিয়ে ভালোবেসো। আমি না হয় ওর মধ্যেই পিছিয়ে থাকবো। ভেবো না যে আমি আত্মহত্যা করতে চাচ্ছি, আত্মহত্যা যে মহাপাপ। তবে বেঁচে থেকেও যেন হয়তো থাকবো না। ভালো থেকো, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না, না হলে তোমাকে দেখে হয়তো আর নিজেকে আটকে রাখতে পারবো না। যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দিও। এতে তোমার সেই বেইমানি করা নীলা। চিঠিটা পড়ার সময় হয়তো চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছে। মেয়েটা সত্যিই তোমাকে ভালোবাসতো। হুম। আমি না হয় নীলা হয়ে থাকলাম তোমার। কান্না করছো কেন? তুমি কান্না করলে যে আমারও খারাপ লাগে। হাসো, একটু হাসো। শোনো, নীলাকে যেমন ভালোবেসেছিলে আমাকে বাসবে। যদি চাও তো নীলার সাথে যোগাযোগ করতে পারো, তবে কখনো দেখা করবে না, ঠিক আছে? তার থেকে নীলার কাছেই চলে যাই। খুন করে ফেলবো। আসো না, আজকে আমরা সারা রাত ভরে গল্প করব। অনেক ক্লান্ত লাগছে। আজকে না, আজকে ঘুমাও। বলেই বিছানার একপাশে শুয়ে পড়লো। সাদিয়া ওর বুকের ওপর মাথা দিয়ে শুয়ে পড়লো।
নীলার জন্য অনেক খারাপ লাগছে। আসলেই ভালোবাসা বড়ই অদ্ভুত, কখন কি হবে সেটা বলা যায় না। হয়তো ওদিকে নীলা বন্ধ ঘরে বসে আছে, হয়তো চোখে জল ফেলছে।